যাই হোক, আমি এই আমাদের এখানে যারা যে মডারেটর আছে, মডারেটর সাহেব, এস্ট্রো দাদা আপনার পরিচয়টা একটু দেন, তারপরে আমি আমার পরিচয় দিয়ে স্টার্ট করে দিব। সবার উদ্দেশ্যে আপনার মূল্যবান পরিচয়টা দেন এবং রেকর্ডিং ইজ স্টার্ট নাও। বলেন। ওকে, হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার নাম এস্ট্রো এবং আমি ইন্ডিয়া থেকে, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বর্ধমান জেলা থেকে বলছি। তো সেইটুকুই আর কি। আমি একটা গভর্নমেন্ট জব করি এখানে ওয়েস্ট বেঙ্গলে এবং এখানেই থাকি। ধন্যবাদ। ওভার টু ইউ ব্রাদার, you can start like, because we are already getting late, so I don't want to give any kind of long prolonged kind of introduction. So that's me, and thank you so much guys for listening. uh Raj bhai, you can start. Over to you. যাই হোক, আমরা আজকে দুইজন মডারেটিং করতেছি। নাম্বার 2 তে এস্ট্রো দাদা যিনি আছেন ওনার পরিচয় আমরা সবাই পেলাম। আর আমি নাম্বার 1 এ রাজ আছি আপনাদের সাথে আজকে মডারেটিং করতে। আমার পরিচয়, আমার নাম রাজ এবং আমি প্রবাসে আছি এবং আজকের মডারেটিং করতেছি, এতটুকুই সিম্পলি বললাম। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ এই আলোচনায় আসার জন্য। আর আলোচক যে দুইজন আছেন পক্ষে এবং বিপক্ষে, দুইজনকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা নিয়ে আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আর যারা যুক্ত হয়েছেন, শুনছেন, সবার মূল্যবান সময় এখানে দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ। কিছু কথা যেটা বলতে চাচ্ছি, আজকের আলোচনার বিষয়টা হচ্ছে মূলত আস্তিক বনাম অ্যাগনস্টিক। হ্যাঁ, আস্তিকতা নাস্তিকতা এটা কি সত্য কোনো পজিশন কিনা নাকি ফেক, এই বিষয়টা আমাদের নাম্বার 7 এ যিনি আছেন উনি এই দাবিটা করেছেন যে এথিজম ইজ ফেক অ্যান্ড এথিস্ট আর বাইপোলার ডিসঅর্ডার। ওনার এই দাবির পরিপ্রেক্ষিতে উনি প্রমাণ করবেন যে এথিজম ইজ ফেক। এবং নাম্বার 4 এ যিনি আছেন আমাদের রাহুল দা, উনি হচ্ছে এইটার বিপক্ষে অবস্থান নিয়েছেন, এথিজম ইজ নট ফেক, এই পজিশনটা আর কি। তো আমি দুইজনের পরিচয়টা একটু প্রথমে নিতে চাচ্ছিলাম। তো যে কোনো একজন বলেন। আমরা রাহুল দার কাছে যাই। রাহুল দা প্লিজ আপনার পরিচয়টা একটু সবার উদ্দেশ্যে দিবেন, মূল্যবান পরিচয়টা। আমার নাম রাহুল, আমি একজন অ্যাথিস্ট, এটুকু আমি বলতে চাই। এবং আশা করি আমাদের মধ্যে আলোচনাটা খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে, এবং আশা করি আপনারাও অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের ওপিনিয়ন রাখবেন আমাদের আলোচনার পরে, যে আপনাদের কেমন লাগলো বা কার পজিশনে কি প্রবলেম মনে হয়েছে। এটা বলেই আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ রাহুল দা আপনার মূল্যবান পরিচয় দেওয়ার জন্য। আমি এখন চলে যাব আমাদের ইলিউশন দা। সবাই বিপ্লব দা নামে চেনে এবং ইলিউশন দা দুইটা নামে পরিচিত উনি। তো ওনার যে মূল্যবান মতামতটা আমরা জানতে চাচ্ছি ওনার কাছ থেকে। ধন্যবাদ সম্মানিত হোস্ট, সম্মানিত পরিচালক, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং অডিয়েন্স, সবাইকে আমার আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আমি ইলিউশন, এই মতো অনেকদিন ধরে পরিচিত। হয়তো অনেকে যারা নতুন আগমন করেছেন তারা হয়তো অনেক কিছু জানেন না। তো আমি একটা দাবি করেছিলাম। আমার দাবিটা হলো এথিজম ইজ ফেক অ্যান্ড এথিস্টস আর বাইপোলার ডিসঅর্ডারড। মানে আমি একটু বাংলায় বলি, আমাদের এখানে অনেকেই বাংলার ভাষা অধীনে রয়েছেন। এথিজম মানে নাস্তিকতা, ইজ ফেক মানে ভুয়া। এথিস্টস যারা নাস্তিক্যবাদকে লালন করেন তারা বিকৃত মন মানসিকতা সম্পন্ন এবং স্নায়বিক দুরারোগ্য রোগে আক্রান্ত। এইটুকু বলতে চাই সংক্ষেপে। এইটা আমার দাবি, আর দাবির সপক্ষে আমি আমার যেইটুকু আমার নলেজ রয়েছে সেটুকু আমি উপস্থাপন করব।
ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ ইলিউশন দা, বিপ্লব দা, আপনার মূল্যবান পরিচয় দেওয়ার জন্য। এজ এ মডারেটর হিসেবে আমি যে আলোচক, সম্মানিত আলোচক দুইজন আমাদের উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। সেটা হচ্ছে আজকের ডিবেটটা হচ্ছে গিয়ে আমাদের বিশ্বাস, আমাদের দর্শন এবং আমাদের যে চিন্তাধারা, এই চিন্তাধারার সাথে গভীরভাবে জড়িত। আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা মত পার্থক্য আছে, সাবজেক্টিভ অপিনিয়ন আছে, কালেকটিভ অপিনিয়ন আছে। তো এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমি দুজনকে এই বিষয়টাকে সহজভাবে মেনে নিয়ে এটা মাথায় রেখে আপনারা আপনাদের যে পজিশনটা, এই পজিশনটা আপনারা ডিসক্রাইব করবেন, ডিসকভার করবেন উইথ ডিউ রেসপেক্ট রেখে। এটা আমি দুইজনকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর দর্শকদের উদ্দেশ্যে এটা বলতে চাচ্ছি যে আমরা আশাবাদী, খুবই আশাবাদী যে আজকের বিতর্কে আপনারা নতুনভাবে কোনো বিষয় বা বিষয়ের আলোচনা আপনারা শুনবেন। অবশ্যই এখানে নতুন কিছু আপনারা শুনবেন যেটা হয়তো আগে শোনা হয় নাই। নতুন কিছু টপিক আসবে, বিষয় আসবে, আর্গুমেন্ট আসবে, যেগুলা আপনারা এর আগে শুনেন নাই। এটা আমি আশা করি এবং আপনাদেরকে নতুনভাবে চিন্তা করতে সহযোগিতা করবে, সাহায্য করবে। এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি, কারণ দুইজনই আলোচক আমাদের বিজ্ঞ। তারা সুন্দর আলোচনা করেন, একাডেমিক ডিবেট করেন। তাদের খুব আমাদের থেকে অনেক ভালো ধারণা এই বিষয়গুলো সম্পর্কে। তো আমরা অবশ্যই অনেক কিছু জানতে পারবো আজকের ডিবেটে। তো লেটস বিগিন। আমি প্রথমে ইলিউশন দা, আপনি স্টার্ট করবেন, তাই তো? হুম, একদম। জি, অবশ্যই। টাইমটা দিয়ে দিচ্ছি। আজকে 1 ঘন্টা 20 মিনিট ফুল ডিবেট। প্রথম টার্ম হচ্ছে আরেকটা আরেকটা বিষয় আরেকটু ক্লিয়ার করবেন, যাতে পার্সোনাল যে বিষয়টা না, ওইটা অ্যাড হবেন যেটা, ওইটাকে একটু ক্লিয়ার করবেন। অবশ্যই, অবশ্যই, ধন্যবাদ। আমি অলরেডি এটা বলার আসলে ওইভাবে প্রয়োজন মনে করছি না, কারণ হচ্ছে কি আপনারা দুইজনই বিজ্ঞ এবং দুইজনই ডিবেট করেন, আলোচনা করেন। দুইজনকে আমি ভালোভাবে জানি। এটা আপনাদের অবশ্যই জানা। তারপরেও এজ এ মডারেটর হিসেবে বলতেছি যে আপনারা কোনো ধরনের কোনো স্ল্যাং ইউজ করবেন না, পার্সোনাল অ্যাটাক ইউজ করবেন না, অ্যাড হমিনিম ইউজ করবেন না। অবশ্যই দুইজনে দুইজনের সম্মান রেখে, পরস্পর সম্মান বজায় রেখে আপনারা আলোচনা করবেন। আমি এবং আমার যারা শ্রোতা আছে সবার পক্ষ থেকে আপনাদের দুইজনের প্রতি এই অনুরোধ। দুইজনকে বলবো। তো টাইমটা বলে দিচ্ছি। আমরা 4টা স্টেপের এই টাইমটা ডিবেটটা করব। প্রথম স্টেপে দুইজনই 15 মিনিট 15 মিনিট পাবেন। সেকেন্ড স্টেপে 10 মিনিটস, থার্ড স্টেপে হচ্ছে গিয়ে 5 মিনিট এবং ফোর্থ স্টেপে 10 মিনিট। টোটাল 1 ঘন্টা 20 মিনিট সময় পাবেন। 40 দুইজন 80 মিনিট। তারপরে আমরা হচ্ছে গিয়ে ডিবেট কনক্লুশন যাব এবং আপনাদের কোনো মূল্যবান প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেই প্রশ্নগুলোও আপনারা ওনাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। এই সুযোগটাও দেওয়া হবে সবাইকে। তো তাহলে চলুন আমরা মূল ডিবেটে চলে যাই। প্রথম স্টেপে আমরা 15 মিনিট টাইম দিচ্ছি ইলিউশন দাকে। আপনার যেই টপিক বা আপনার যে ক্লেইমের উদ্দেশ্যে আপনি বলবেন এবং ফার্স্ট অফ অল আপনি আপনার পজিশন এটা প্রথম ক্লিয়ার করবেন। তারপরে যেই ক্লেইমটা করছেন এটা একটু এক্সপ্লেনেশন করবেন। তারপরে আপনার যে মূল্যবান যে দাবিগুলো আছে বা আলোচনাগুলো আছে এগুলো ক্লিয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ উপস্থিত সবাইকে, আন্তরিক অভিবাদন আবারও। আমি মূলত একটা দাবি হয়েছে আমার পক্ষ থেকে, সেই দাবিটা হচ্ছে এথিজম ইজ ফেক and atheists are bipolar disordered. তো তার সপক্ষে আমি যথোপযুক্ত যুক্তি এখানে দাঁড় করানোর চেষ্টা করব। শুরুতে আমি একটা কবিতার দুটো লাইন দিয়ে শুরু করব, যেটা আইএমও খ্যাত
ইলিউশন বাবা নামে পরিচিত এক ব্যক্তি লিখেছিলেন, সেটা আমাকে দিয়েছিলেন। উনি বলেছিলেন, উপর উপর কেয়া দেখিস, কিছু নেই গগনে, যা কিছু রয়েছে এই মাটিতে আর জীবনে। পার্সপেক্টিভিজম। এই বিষয়কে প্রাধান্য করে আমি ডিবেটটা শুরু করতে যাচ্ছি। শুরুতে আমি একটু অস্তিত্বগত যে পোস্টমর্টেম এথিজমের সেটার দিকে আগাবো। এইথিজম, নাস্তিক্যবাদ। নাস্তিক্যবাদের বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে। সাধারণ লোক এটা মনে করে যে নিরীশ্বরবাদী একটা দর্শন, যারা ঈশ্বরকে প্রাধান্য দেয় না বা ঈশ্বরকে মানে না। আবার ফিলোসফিক্যালি এইথিজমের ডেফিনেশন টোটালি আলাদা, অনেক রকমের ডেফিনেশন রয়েছে। তার মধ্যে একটা ডেফিনেশন খুবই মান্যতা সম্পন্ন, সেটা হচ্ছে এইথিজম ইজ নেগেশন অফ আদার বিলিফ সিস্টেমস, যেটা আমি মূলত ভারতীয় দর্শনেরই খুবই কাছাকাছি জ্ঞান প্রাপ্ত করার চেষ্টা করেছি। তাই জন্য আমি ওই বিষয়টাকে আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখানে বলার চেষ্টা করব। তো শুরুতে আমি এথিজমের আসল মূল ভিত্তি বা অস্তিত্বগত সত্যতা সেইটার দিকে যাব। এথিজমের আসলে আপনি দেখবেন পৃথিবীতে যতগুলো ধর্ম বা দর্শন রয়েছে, প্রত্যেকটা ধর্ম বা দর্শনের যে একটা নীতিগত কিছু ব্যাপার আছে, বুকস যেটা প্রাইমারি টেক্সট বলে আখ্যায়িত, সে ধরনের টেক্সট রয়েছে, যেটা মূলত আমরা এই লোকায়ত দর্শন বা বৃহস্পত্য দর্শন অথবা বস্তুবাদী দর্শন বা নাস্তিক দর্শন অথবা যেটা বহুল প্রচারিত ভারতে চারবাক দর্শন, এই দর্শনের মূল ভিত্তিগত কোনো প্রাইমারি টেক্সট আমাদের কাছে নেই। প্রথম কথা হচ্ছে এটা। না থাকার কারণে কি হয়, নাস্তিকরা তাদের মনের মতো করে তাদের চিন্তাকে তারা পরিশোধন করার জন্য কিছু যুক্তি ব্যবহার করে থাকেন, যেটাকে অবশ্যই জানেন আপনারা সবাই, ইংলিশের লজিক বলে। আর সেই লজিকটা কার? লজিক হলো অ্যারিস্টটলের, যে ল অফ লজিক, যেগুলোকে বিশেষ করে ওনারা প্রাধান্যতার সাথে ব্যবহার করেন। যেই অ্যারিস্টটল লজিক দিয়ে গেছেন, সেই অ্যারিস্টটল কখনোই নাস্তিক ছিলেন না। অথচ তারা নাস্তিক হয়ে একজন আস্তিক অথবা যিনি ঈশ্বরকে সবসময় সংজ্ঞায়িত করতে নির্দিষ্ট একটা প্যাটার্ন ইউজ করেছেন, যে মুভার একটা সিস্টেমস, উনি একটা প্রিন্সিপাল উনি সামনে নিয়ে এসে তার দার্শনিক পরিস্থিতি এবং তার বাস্তবিক যে আন্ডারস্ট্যান্ডিং সেটাকে উনি বোঝানোর চেষ্টা করেছেন। অথচ তিনি একজন নাস্তিক না, অথচ আজকাল যারা নাস্তিক তারা কিন্তু তার সেই লজিককে ব্যবহার করেন। ইভেন আমি প্লেটোর দিকে যাই, প্লেটোর যে বিষয়টা, সেই প্লেটোর যে অস্তিত্বগত বিষয়, সেও কখনো নাস্তিক ছিলেন না, কিন্তু তার যে আলোচনার, সেই আলোচনাটার থেকে উঠে আসা কিছু প্রিন্সিপল আজকাল যারা নাস্তিক তারা কিন্তু ব্যবহার করে থাকেন। তো যদি তাদের প্রাইমারি টেক্সট না থাকে, তাদের নিজস্ব প্যারামিটার না থাকে, অথবা তাদের নিজস্ব যে প্রিন্সিপল, যারা যেই বক্তা বা যে বক্তব্য দিয়ে যাবেন, তার ইথিক্স যদি আমরা সামনেই না রাখতে পারি, তাহলে আমাদের নীতিগত সত্যতা আসলে আমাদের বাস্তবিক কিসের ভিত্তির উপরে আমরা দাঁড়িয়ে তাহলে আমরা নাস্তিকতা পালন করবো বা নাস্তিকতাকে আমরা মানুষকে বুঝাবো। মানে লজিকটা হলো কার? আস্তিক্যবাদী অথবা ঈশ্বর খোঁজ সন্ধানকারী কোনো ব্যক্তির, যিনি ঈশ্বরকে মুভার প্রিন্সিপালে সংজ্ঞায়িত করেছেন। অথচ তার লজিক বর্তমান নাস্তিকরা কি করছেন, উপস্থাপন করে তাদের বাস্তবিক সংজ্ঞাটা তারা এখানে জুড়ে দেওয়ার চেষ্টা করেন। আমার এই জায়গায় প্রশ্ন থাকবে, যদি মুভার বলে কোনো কিছু তারা তাদের লজিকের ফান্ডামেন্টাল স্টেট যদি কেউ থাকে, মুভার নামে কোনো পজিশন, তাহলে তারা নিহিলিস্টিক নাই, যে সেইটা কি করে তারা দাবি করে গড নাই? কোনো কিছু না থাকলে, কোনো কিছু না যদি আমি দাবি করি কোনো কিছু নাই, তার মানে একটা পসিবিলিটি আমি সেখানে দাঁড় করাবো। যদি সেই পসিবিলিটি অস্তিত্বহীন হয়, তাহলে আমি সেটাকে নাই বলতে পারবো না।
প্রথম হচ্ছে নাই বা এমপ্টিনেস, মানে হচ্ছে আমাদের 5 সেন্সরি অর্গান যেটাতে আমাদের ওই স্টেটের ইনফরমেশন আমাদের কাছে আসে না, বা আমরা সেই ইনফরমেশন বুঝতে পারি না আমাদের লিমিটেশনের কারণে, যার জন্য আমরা সেই পরিস্থিতিকে নাই বলি। বর্তমান যারা নাস্তিক তারা নাই শব্দটা সাধারণ শব্দে পরিণত করে নাই মানে দ্যার ইজ নো স্টেট, নাথিং, এইভাবে তারা বিশ্লেষণ করে দেয়। এটা হলো আমার সাধারণ প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, ফ্রেডরিক নিচে, যিনি যাকে বর্তমানে নেহিলিস্টিক হিসাবে আখ্যায়িত দেওয়া হয়েছে এবং নেহিলিজমের যিনি জনক হিসাবে আখ্যায়িত হয়েছে, তিনি 1900 শতকের একজন প্রভাবশালী জার্মান দার্শনিক, কবি এবং ভাষাতাত্ত্বিক। তার জীবনকাল ছিল 1844 সাল থেকে 1844 সালের 15 অক্টোবর থেকে 1900 সালের 25 আগস্ট পর্যন্ত। তার 28 বছর বয়সে উনি ব্যাসেল বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং নিচ্ছের যে সময়কালের মূল দিক সমূহ আমি একটু আগে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। কারণ হচ্ছে কি এটা জানা উচিত, কারণ হচ্ছে রিয়েলিজম, পার্সপেক্টিভিজম আর নিহিলিজম তিনটা একে অন্যের সাথে যুক্ত হয়ে এথিজমের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। নিহিলিজম যেখানে কিছুই নাই, শূন্যতা। পার্সপেক্টিভিজম আশাবাদী, হতে পারে ইন ফিউচারে কিছু, অথবা বস্তুবাদী যে বিষয়টা পার্সপেক্টিভিজম। আর রিয়েলিজম যেটা, সেটা বাস্তত আমরা পার্সিভ যে জিনিসগুলো করতে পারি সেই জিনিসগুলোর উপরে চর্চা করে তারা এম্পিরিক্যাল এভিডেন্সের উপরে বেস করে বর্তমান এথিজমের অস্তিত্ববাদ গড়ে দাঁড়িয়ে রয়েছেন। আমরা যে কোনো অবস্থাতে তাদেরকে যদি প্রশ্ন করি যে আসলে আপনাদের প্যারামিটার কি, আপনারা সেই প্যারামিটারের জন্য আপনারা দায়ী করেন যে এম্পিরিক্যাল এভিডেন্স। আমি জানতে চাইছি এম্পিরিক্যাল এভিডেন্স, আপনি একটা বস্তুগত সত্যতা আপনার মধ্যে রয়েছে, আপনি একজন, আপনার শরীর রয়েছে, আপনার চোখ রয়েছে, আপনার 5 সেন্সেস অর্গান রয়েছে, সব থেকে শক্তিশালী অর্গান আপনার চোখ। আপনি এতটা নিজেকে এতটা ডিসক্রিমিনেট করে ফেলছেন যে আপনি এটা বুঝতে ভুলে গেছেন যে আপনি আপনার চোখ দিয়ে নিজের চোখকে দেখেন না। এইটুকু পর্যন্ত আমাদের লিমিটেশন। আমি একটা অ্যানালজি দাঁড় করাচ্ছি আপনাকে, যদি আমি কোনো একটা বাগানে নিয়ে যাই, বাগানে আপনাকে দৃশ্যায়িত করার কথা বলি, সেখানে আপনার সাথে একটা কুকুর দিয়ে দিলাম, আপনি সেখানে বাগানে চলে গেলেন। পরবর্তীতে যখন বাগানের থেকে আসার পর আমি আপনাকে জিজ্ঞেস করলাম কি কি দেখলেন, আপনি বললেন যে গাছের উপরে বসে থাকা একটা পেঁচা দেখলাম আর আমার কুকুর, আমি বাগানটা হলুদ গ্রিন কালারে দেখলাম, আর একটা ফুল দেখলাম গোলাপি বা লাল রঙের। এখন কথা হলো এখানে সত্যতা অ্যাকচুয়ালি কি? আপনি আপনার দৃষ্টিকোণ থেকে আলোক রশ্মি প্রতিফলিত হওয়ার কারণে আপনার রেড শিফটেড যে আলোর প্যাটার্ন সেটার মাধ্যমে আপনি রং দেখতে পেয়েছেন, কিন্তু আপনার সাথে থাকা কুকুরটা সে কিন্তু কালার ব্লাইন্ড, সে কিন্তু সেই সত্যতা তার কাছে অন্যরকম। আপনি যেই পেঁচাটাকে দেখেছেন হুতুম পেঁচা, সেই হুতুম পেঁচা সে কিন্তু আলোই নেই তার চোখে, সে কিন্তু সাউন্ড ওয়েভের মাধ্যমে সে আসল বস্তুর বাস্তবতা বা সত্যতা সে খোঁজার চেষ্টা করে। আমি এই তর্ক এইদিকে আর বেশি না বাড়িয়ে আমি সোজা চলে যাব বর্তমান মডার্ন এথিজমের যিনি ফাদার হিসেবে আখ্যায়িত, বা মডার্ন এথিজমের যাকে জনকও বলা হয় একরকম, সেই মডার্ন এথিজমের জনকের যে কিছু ভুল দাবি এবং নিজের দাবির উপরে তিনি কিছুটা প্রশ্নবিদ্ধ করতে মানুষকে সুযোগ দিয়েছেন, সেই দাবিগুলোর আমি এখানে উপস্থাপন করতে চাচ্ছি। যে বিজ্ঞানের অপব্যাখ্যা, যেটাকে গড অফ দ্য গ্যাপ, নাস্তিকরা প্রায়শই বলেন বিজ্ঞান এখনো যা ব্যাখ্যা করতে পারেনি সেখানে ঈশ্বরকে দেখাও। কিন্তু বিজ্ঞান যত এগুচ্ছে ঈশ্বরের স্থান ততটাই সংকুচিত হয়ে যাচ্ছে, এটা নাস্তিকদের দাবি। আর অপর পক্ষ থেকে যদি আমি এখানে যদি দাঁড় করাতে চাই যুক্তি, এই যুক্তিটা, পূর্বের যুক্তিটা সম্পূর্ণরূপে ভ্রান্ত। বিজ্ঞান কোনোদিনও ঈশ্বরের অস্তিত্ব অপ্রমাণ করতে পারে নাই, কারণ বিজ্ঞান কেবল প্রাকৃতিক যে জগৎ, এই জগৎকে নিয়ে কাজ করে। ইতিহাস বলে বিজ্ঞান যত এগিয়েছে তত মহাবিশ্বের জটিলতা, সূক্ষ্মতা বা ফাইন টিউনিং আরো প্রকট হয়েছে, যা একজন সৃষ্টিকর্তার দিকে ইঙ্গিত করে, যেটা আস্তিকদের দাবি। সেই জায়গাতে নাস্তিকদের এই দাবিটা বোমার কাতারে গিয়ে দাঁড়িয়ে যায়। অপরদিকে আমি এবার একটু ট্রাই করব
রিচার্ড ডকিন্স, যিনি তার বক্তব্যে, তার বিভিন্ন বইতে তার যে ভাষাশৈলী এবং যে নাস্তিকতার পক্ষে উনি যেই দাবিগুলো রেখেছেন, সেই দাবিগুলোর যুক্তি এবং যুক্তির গরমিলকে আমি একটু দেখানোর চেষ্টা করব। সেখানে ওনার কিছু বক্তব্য রয়েছে, যে ওনার কিছু বই রয়েছে, সেই বইয়ের থেকে আমি তার বিষয়টাকে এখানে বলার চেষ্টা করব। সেই বিষয়টা হচ্ছে এমন যে রিচার্ড ডকিন্স তার যে দুই দ্বন্দ্বের অবস্থান, তার রিভার আউট অফ দ্য ইডেন বইয়ে তিনি বলেন প্রকৃতি নির্মম ভাবে উদাসীন, পিটিলেসলি ইনডিফারেন্ট, যেখানে ভালো মন্দ বলে কিছু নেই। কিন্তু তিনি দ্য গড ডিলিউশনে তিনি ওল্ড টেস্টামেন্টের যে ঈশ্বর, সেটাকে সব থেকে অপ্রীতিকর এবং ঘৃণিত চরিত্র হিসেবে উনি আক্রমণ করে ধর্মকে অনৈতিকতার জন্য দায়ী করেন। রিভার আউট অফ দ্য ইডেন বইয়ে, আমি আবারও বলছি, রিভার আউট অফ দ্য ইডেন বইয়ে প্রকৃতিকে নির্মম উদাসীন, প্রিটিলেসলি ইনডিফারেন্ট বলেছিলেন, যেটা সেখানে ভালো মন্দ বলে কিছু নেই। অথচ তিনি তার নিজের বক্তব্যের উল্টা বক্তব্য কোথায় দিচ্ছেন? দ্য গড ডিলিউশনে, যেটা ওল্ড টেস্টামেন্টের ঈশ্বরকে সব থেকে অপ্রীতিকর চরিত্র, এবং আক্রমণ করে তিনি বলেন যে ধর্ম যেটা অনৈতিকতার জন্য দায়ী। তার মানে তার নিজস্ব বক্তব্যের যিনি মুখাপেক্ষী হতে পারেন না, নিজস্ব এক বইয়ের এক সময় এক কথা, পরের সময় আরেক কথা, এইটা টোটালি বাইপোলার ডিসঅর্ডারিস্টিক যে একটা মেন্টালিস্ট মানুষ, তার বাস্তবতাকে দর্শন করায়। কিন্তু এখানে সমস্যা হলো, একজন নাস্তিক হিসেবে তিনি তার নৈতিক মানদণ্ড ব্যবহার করে, যেই মানদণ্ড ব্যবহার করে ঈশ্বরকে অনৈতিক বলে বিচার করলেন, আমি তার সেই নৈতিক মানদণ্ডের যে বিষয়টা আমি জানতে চাইছি আমার প্রতিপক্ষ ভাইয়ের কাছ থেকে। বিজ্ঞানের মতামত হিসেবে বিবর্তনবাদের যে অন্ধ সমর্থন উনি করলেন, রিচার্ড ডকিন্স তার তত্ত্বকে এটা চূড়ান্ত এবং সর্বগ্রাসী হিসেবে উপস্থাপন করেছিলেন। ডারউইনীয় যে গোঁড়ামি, এটার অভিযোগ ওনাকে শুনতে হয়েছিল। বর্তমানে যে জীবাশ্মের সাক্ষ্য, যেটা হার্ভার্ড প্রখ্যাত জীবাশ্মবিদ স্টিফেন জে গোল্ড উল্লেখ করে বলেছেন যে ক্রান্তিকালীন জীবাশ্ম বা ট্রানজিশনাল যে ফসিল চরম অভাবে, জীবাশ্মবিদ্যা চরম অভাবে পুরো রিচার্জ সম্পূর্ণ হতে পারছে না অ্যাকচুয়ালি ডারউইনিজমের। সেই জীবাশ্মবিদ্যার যে এই অভাব, ট্রানজিশনাল ফসিল, এইটা টোটালি একটা গোপন সত্য, এবং এইটা ডকিন্স তার বইয়ে বিবর্তনবাদকে যেমন মসৃণ এবং নিরবচ্ছিন্ন প্রক্রিয়া হিসেবে দেখান, জীবাশ্ম প্রমাণ তা পুরোপুরি সমর্থন করে না। অতিরিক্ত সাধারণীকরণ ক্ষেত্রে উনি কি করবেন? সরি, আপনার হ্যাঁ, 2 বলুন মিনিট please। আছে এবং আপনার যে পজিশনটা সেটা বলেন নাই, এটা একটু ক্লিয়ার করবেন। 2 মিনিট। উনি মিম তত্ত্বের অপ্রমাণ যোগ্যতা সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত উদাহরণ দিতে চাই। তত্ত্বের সংক্ষিপ্ত উদাহরণের ক্ষেত্রে উনি যেই বক্তব্য দিয়েছে সেটা অ্যাজ ইট ইজ আমি এখানে রিপ্রেজেন্ট করব। ডকিন্স তার দ্য সেলফিশ জিন বইয়ে মিম ধারণাটি প্রবর্তন করেন, যা জিনের মতো ছড়িয়ে পড়া সাংস্কৃতিক একক তত্ত্বের উপর ভিত্তি করে উনি বিশ্লেষণ করেছেন, কিন্তু ধর্মীয় বিশ্বাসকে এক ধরনের মিম বা ভাইরাস হিসেবে তিনি অবহিত করেন। সমালোচনা যারা করে, বিশেষ করে আমি, আমার দৃষ্টিকোণ থেকে এটা একটা, আমি কিছুদিন আগে একটা জার্নাল থেকে আমি পেয়েছি, ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি চিঠিতে বলা হয় মিম ধারণাটি প্রমাণ ভিত্তিক বিজ্ঞান নয়, কারণ এটি যাচাই বাছাই, মিথ্যা বা সত্য প্রমাণের কোনো ভিত্তি এখন পর্যন্ত স্থাপিত হয়নি। তার মানে উনি ইনডাইরেক্টলি একটা দার্শনিক অবস্থান নিচ্ছেন। তো আমার সপক্ষের সাধারণ যে যুক্তিগুলো আমি দাঁড় করালাম, যেই ব্যক্তি তার নিজের কথায় অটুট থাকতে পারে না, সেই ব্যক্তি আসলেই বাস্তবেই এখন এক কথা, কিছুক্ষণ পর আরেক কথা, দুই বইয়ে দুই রকমের কথা, আরেক বইয়ে আরেক রকমের কথা, প্রধান বক্তব্যগুলো সে নিজের যে বিকলাঙ্গতা প্রকাশ করা, মস্তিষ্কের যে একটা বিকৃত মনোভাব, সেটাকে সে জাহির করছেন। আবারও তিনি প্রমাণ করছেন যে হিউম্যান ক্যান বি বাইপোলার ডিসঅর্ডারিস্টিক বাই দ্য থিঙ্কিং অফ ডিপার অ্যান্ড ডিপারনেস। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আর শেষ আমি 10 সেকেন্ড সময় নেব আমার পজিশন, আমার দাবির সপক্ষে। আমি সবার কাছে বলছি, আমার দাবি যেটা, আমার সেই দাবিটা এখানে বাস্তবিক কি না সেটা প্রমাণ করার জন্য এসেছি।
আমি এজ এ অ্যাগনোস্টিক, বাট আমার প্রমাণের জন্য আমি যে কোনো জায়গা থেকে প্রমাণ এখানে উপস্থাপন করব। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইলিশন দাদা, এতক্ষণ ধরে আপনার মূল্যবান যেই আলোচনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আমরা এখন চলে যাব রাহুল দাদার কাছে, যিনি হচ্ছে এথিস্ট পজিশনে আছেন এবং উনি এই আলোচনার পরিপ্রেক্ষিতে 15 মিনিট টাইম পাবেন। আমি পিকেটা দিয়ে দিচ্ছি। জি রাহুল দা, আপনার টাইম স্টার্ট নাও, আপনি শুরু করুন। ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য এবং এই ডিবেটের জন্য। উনি খুব সুন্দর সুন্দর কিছু কথা বলেছেন। অ্যান্ড প্রথমেই বলতে চাই যে এখানে কথা হয়েছিল যে আমরা একটা একাডেমিক ডিবেট করব, যে একাডেমিক ডিবেটে নর্মালি ভাবে একটা আর্গুমেন্ট থাকে প্রপার, যেখানে প্রেমিসকে ফলো করে প্রেমিস টু কনক্লুশনে নিয়ে যাওয়া হয়। সেগুলো কোনো কিছু এখানে হয়নি। তিনি কিছু বক্তব্য রাখলেন, কিন্তু বক্তব্যের মধ্যে কোনো কথাই স্পষ্ট হলো না যে অ্যাথিজম জিনিসটা ফেক কেন, কি কারণে, বা অ্যাথিস্টরা বাইপোলার ডিসঅর্ডার, ঠিক আছে, এটাতে কেন ভুগছে, ঠিক আছে, বা এটা যে ভুগছে তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পেলাম না। প্রথম যিনি উনি যেই কথাটা বলেছিলেন সেটা হচ্ছে অ্যাথিস্টরা লস অফ লজিকটা নিচ্ছে কার কাছ থেকে? অ্যারিস্টটলের কাছ থেকে। এবং অ্যারিস্টটল আনমুভ মুভারে বিলিভ করতেন। এবার খুব সুন্দর একটা কথা আসে যে যে কেউ যে কোনো কিছু বিলিভ করতে পারে, কিন্তু তার জন্য তার সত্য কথাটা আপনি নিতে পারবেন না, বা সেই আরেকটা জিনিস দিয়েছে যেটা বিশ্বাসযোগ্য, যেটাকে খণ্ডন করা যায়নি, সেই কথাটা আপনি নিতে পারবেন না। এইটা কোনো রকম মিনিং দাঁড়ায় না। আমি ধরে নেন যে সারা জীবন যদি মিথ্যা কথা বলি, স্টিল আমি যদি একটা সত্য কথা বলি, সেটা যদি কেউ নেয়, তার মানে এইটা প্রমাণ হয় না যে আমার কথাটা সত্য নয়। বা এরকম ব্যাপার নেই যে আমি ধরে নেন যে একটা স্মোকার বলছে যে স্মোকিংটা ইনজারিস টু হেলথ, ঠিক আছে, এইটা যদি বলে, এইটার ব্যাপার এটা নয় যে আপনি তো ভাই আপনি তো ভাই তার মতো ওটা করেন না, তা আপনি কেন বলবেন। ব্যাপারটা ঠিক এরকম না। যেমন ধরে নেন যদি ইভেন একটা রিলিজিয়াস পার্সন যদি কোনো অন্য জিনিসে বিলিভ করে, এবং সে একটা কোনো জিনিস তৈরি করে, সে ধরে নেন একটা মাইক্রোওয়েভ তৈরি করলো, এবং সেটা যদি একটা অ্যাথিস্ট পিপল সেটাকে ইউজ করে, বা সেটা জানে যে হ্যাঁ এটা ট্রু এবং এটা এরকম ভাবে কাজ করে, এটা এবং সঠিক কাজ করে, এবং সেটা যদি নিতে চায়, দে ক্যান টেক ইট। ইভেন যারা অ্যাথিস্ট রয়েছে, ঠিক আছে, তারা যদি কোনো কিছু ইনভেন্ট করে, দেন স্টিল সেটা থিস্টরাও নিতে পারে। এইখানে এর সঙ্গে তার গডের ব্যাপারে বিলিভের কোনো সম্পর্ক নাই, যে লস অফ লজিকটা কেন নিচ্ছে বা কেন নেওয়া হচ্ছে। যেমন করে আমরা জানি যে বেশিরভাগ ফিলোসফারদের মধ্যে অ্যাথিস্ট এবং অ্যাগনস্টিক তারা বেশি পরিমাণ, এবং যারা হচ্ছে সায়েন্টিস্ট তাদের মতো অ্যাথিস্ট এবং অ্যাগনস্টিক তাদের পরিমাণটা অনেকটা পরিমাণ বেশি। হ্যাঁ, তাই জন্য তার মানে এটা নয় যে তাদের যেসব ডিসকভারি গুলি আছে সেগুলি আমি বিলিভ করতে আপনারা বিলিভ করতে পারবেন না, বা আপনারা নিতে পারবেন না। ধরেন কেউ বলল যে আপনার পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘোরে। না ভাই, সে তো অ্যাথিস্ট বলেছে, সেই কারণে আমি বিশ্বাস করতে পারবো না। ব্যাপারটা ঠিক এরকম না, ঠিক আছে। হ্যাঁ, বা সেটা তো আমি নেবো না কারণ আমার তার সাথে বিলিফ সিস্টেমটা যায় না। এটা ঠিক সঠিক। আশা করি আমার প্রতিদ্বন্দ্বী এবং বাকি সবাইরাই বুঝতে পারছে যেটা আসলে এটা একটা সঠিক প্রসেস নয় কোনো জিনিসকে নেওয়ার বা ছেড়ে দেওয়ার। আরেকটা উনি খুব ভালো কথা বললেন, 5 সেন্সারি অর্গান দ্বারা 5 সেন্সারি অর্গান দ্বারা কোনো কিছুকে যদি আমরা ফিল না করতে পারি, দ্যাট ডাজন্ট মিন সেটা যে নেই, বা সেটা নেই বলা যাবে না। যে কেউ নেই বলতে পারে, সেটা তার সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা। কিন্তু সেটা আসলে কি সত্য কি মিথ্যা, সেটা আমরা কিভাবে বুঝবো? নর্মালি ভাবে আমরা যদি দেখি যে আমরা নর্মালি ভাবে কোনো কিছুর প্রমাণ পাই, সেটা হচ্ছে এম্পিরিক্যাল এভিডেন্সের মাধ্যমে, যেটা সায়েন্টিস্টরা এম্পিরিক্যাল এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করে, এবং তাদের অনেক জিনিস চেঞ্জ হয়,
সেটা টেন্টেটিভ নলেজের উপরে, কিন্তু সেই চেঞ্জটা হচ্ছে মেনলি আপগ্রেড। তারপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যখন আমরা বলি পসিবিলিটির কথা, যে কোনো কিছু পসিবল কি পসিবল না, সেটা হচ্ছে লস অফ লজিক। লস অফ লজিক জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, আমরা সবকিছুকে যখন ভাঙতে 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 এমন একটা জায়গা যাই যেখানে গিয়ে আর কোনো কিছু পাই না, সেইখানে আমরা পাই লস অফ লজিক। যেটাকে ডিনাই করে কোনো কিছুকে এক্সপ্লেইন করাটা, কোনো কিছুকে এক্সপ্লেইন করা যায় না। এবং লস অফ লজিককে ভায়োলেট করে কোনো কিছু এক্সিস্ট করাটা ইম্পসিবল। যদি কেউ বলে যে লস অফ লজিককে ভায়োলেট করেও কোনো কিছু ইম্পসিবল থাকতে পারে, তার কাছে আমার একটাই প্রশ্ন থাকবে যে একই সাথে কোনো কিছু এক্সিস্ট করে এবং একই সাথে কোনো কিছু এক্সিস্ট করে না, সেটা কিভাবে পসিবল? যেমন ধরে নেন সে একই সাথে বলছে এবং একই সাথে বলছে না, সেটা কেমনে পসিবল? সেও যদি সে আমাকে এটা বুঝিয়ে দিতে পারে বা দর্শকজনকে বুঝিয়ে দিতে পারে, ইট উইল বি হেল্পফুল ফর মি। এবং তিনি আরো কিছু কথা বললেন যে নিজেকে নিজে দেখা যায় না, তো নিজেকে নিজে দেখা যায় না তার জন্য মানে নিজের এক্সিস্টেন্স বিশ্বাস করা যায় না, এটা বলাটা অত্যন্ত একটা ভুল হবে। আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম, এটার একটা খুবই প্রচলিত একটা কথা আছে, যেটা দিয়ে প্রমাণিত হয় যে আমার নিজের এক্সিস্টেন্স প্রমাণিত হয়, যে আমি ভাবছি, আমার ভাবার জন্য আমার থাকাটা জরুরি। এবং তিনি আরো কথা বলেন যে কোন অ্যাথিস্ট কি বলেছে না বলেছে, ইয়ে করেছে। এখানে কোন অ্যাথিস্ট কি বলেছে সেটার ব্যাপারে আমরা ডিসকাস করতে আসিনি। এখানে আমরা ডিসকাস করতে এসেছিলাম যে অ্যাথিজম কেন ফেক, এটা ডিসকাস করতে এসেছিলাম। অ্যাথিজম কি কারণে ফেক তিনি এখনো পর্যন্ত কোনো কিছু উত্তর এখনো পর্যন্ত দেয়নি। এবং তিনি যেটা ওয়ার্ড গেম নিয়ে একটা ব্যাপার আছে, যিনি কোনখান থেকে নেওয়া হয়েছে, চারবাগ থেকে নেওয়া হয়েছে না কোনখান থেকে নেওয়া হয়েছে, ব্যাপার হচ্ছে কোনো জিনিস নেমে, ধরেন কেউ একটা নামকরণ করলো, আমি দুই বলছি বলে এটা যে সবাইকেই দুই বলতে হবে ব্যাপারটা এরকম নয়, কেউ টু বলতে পারে, অন্যান্য ভাষায় অন্যান্য শব্দ দিতে পারে। তেমন ভাবেই যখন আমরা কোনো কিছুকে এক্সপ্রেস করছি কোনো ওয়ার্ড দ্বারা বা কোনো কিছু দ্বারা, তখন আমাকে তাকে জিজ্ঞেস করে নেওয়াটা উচিত যে সে ওটার মানেটা কি বোঝাতে চাইছে, এবং সেটার মানেটা বোঝাতে চাইছে যেটা, সেটার মধ্যে যদি কোনো লজিক্যাল ফ্লস আমরা দেখি, তখন তাকে আমরা প্রশ্ন করতে পারি। তাছাড়া আমরা তখন আমরা বুঝতে পারবো যে আসলে সেটা কি সত্য না সেটা মিথ্যা। এবং তিনি একটা খুব সুন্দর করে চলে, বিজ্ঞান গড নিয়ে ডিল করে না, বিজ্ঞান যার এম্পিরিক্যাল এভিডেন্স আছে সেটা নিয়ে ডিল করে। তবে গড রিলেটেড অনেক কিছু বিজ্ঞানের সাথে সরাসরি জড়িত না হলেও ইনডাইরেক্টলি ভাবে জড়িত থাকতে পারে। আর উনি একটা খুব সুন্দর কথা বলেছেন, ফাইন টিউনিং নাকি প্রখর হয়েছে, যত আরো জানা গেছে। ফাইন টিউনিং কিভাবে প্রখর হয়েছে উনি যদি আমাকে বুঝিয়ে দিতেন, আমি প্রচন্ড পরিমাণে কৃতজ্ঞ থাকতাম। কারণ ফাইন টিউনিং কিভাবে হচ্ছে এটা তো জানা নেই। কারণ হচ্ছে আমরা যখন একটা কোনো জিনিসকে ফাইন টিউন বলছি, তখন কিসের সাপেক্ষে সেটাকে ফাইন টিউন বলছি, আসলে কোনটা ফাইন টিউন নয়। যেমন ধরে নেন যে আর্থের গ্র্যাভিটি একটা, তাই জন্য এটাকে আমরা ফাইন টিউন বলছি, কিন্তু জুপিটারের গ্র্যাভিটি আলাদা, তাই জন্য কেন সেটাকে ফাইন টিউন বলছি না। আর্থে ফাইন টিউন কেমন হয় জানি না, একটা বাচ্চা ছোটবেলা থেকে ক্যান্সার নিয়ে জন্মাতে পারে, একটা বাচ্চা ছোটবেলা দিয়ে এইচআইভি নিয়ে জন্মাতে পারে, হ্যাঁ, একটা বাচ্চা হাত ছাড়া পা ছাড়া জন্মাতে পারে। এইসব টিউনিং গুলো যদি ফাইন টিউন হয় তাহলে খুবই সুন্দর কথা যে হ্যাঁ এটা ফাইন টিউন। বা আর্থের যে গ্র্যাভিটি আছে সেটাও কোনো জায়গায় কোনো একটা সমান নয়, নানান জায়গায় আর্থের গ্র্যাভিটিটা নানান রকম। সব জায়গায় সমান বৃষ্টিপাত হয় না, সব জায়গায় সমান তুষারপাত হয় না, সব জায়গায় সমান গরম পড়ে না, সব জায়গায় সমান ঠান্ডা পড়ে না। তাহলে এটা ফাইন টিউন হয় কিভাবে? তিনি তাছাড়া বাকি যে কথাগুলি বলেছে সেখানে আমার কোনো কিছু বলার নেই। কি কি বলেছে, কোন নাস্তিক কি বলেছে, এটা তো আমার কিছু যায় আসে না। আমি জানতে চাই অ্যাথিজম কেন ফেক। কারণ তিনি যেটা বলছেন যে গড নাই, গড ডাজ নট এক্সিস্ট, হ্যাঁ, এই শব্দটা কেউ যদি প্রমাণ করতে পারে, এই লাইনটা যদি কেউ প্রমাণ করতে পারে, সেটা কেন ফেক হবে? আর যদি সে বলে না এটা
প্রমাণ করা সম্ভব না, তাহলে সে একটা যেন এ প্রায়োরি আর্গুমেন্ট দিয়ে সেটা দেখিয়ে দেয় যে এই জিনিসটা কেন ফেক বা কেন এটা পসিবল নয়। কারণ তিনি দাবি করেছেন অ্যাথিজম ইজ ফেক, মানে গড ডাজ নট এক্সিস্ট, এই যে স্টেটমেন্টটা রয়েছে, হ্যাঁ, এইটা হচ্ছে ফেক। অ্যাথিজম এর ডেফিনেশনই হচ্ছে গড ডাজ নট এক্সিস্ট, যেটা টপ ডাউন ওয়ার্ল্ড ভিউতে প্রকাশ করা হয়। এই টপ ডাউন ওয়ার্ল্ড ভিউর যখন আমরা বলছি গড ডাজ নট এক্সিস্ট, তিনি যদি বলেন যে এই জিনিসটা হচ্ছে ফেক, তাহলে তাকে প্রমাণ করতে হবে যে গড এক্সিস্ট। কারণ এখানে দুটো অপশন রয়েছে, আইদার গড এক্সিস্ট করে, না হলে গড এক্সিস্ট করে না। এছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। যদি অ্যাথিজমকে তাকে প্রমাণ করতে হয়, তাহলে তাকে প্রমাণ করতে হবে এরকম ভাবে, প্রেমিস 1, if atheism is fake, no sorry, if God exists then atheism is fake. Premise 2, God exists, conclusion, therefore atheism is fake. এরকম করে একটা প্রপার আর্গুমেন্ট দিয়ে তাকে প্রমাণ করা উচিত এবং সেটাকে এক্সপ্লেইন করে কিভাবে গড এক্সিস্ট করে এবং কিভাবে অ্যাথিজমটা ফেক হয়। কারণ অ্যাথিজম তখনই ফেক হতে পারে যখন কোনো ক্রিয়েটর, গড বলতে আমি ক্রিয়েটর বলছি, এটা আমি সবাইকে আগের থেকে জানিয়ে দিতে চাই, আমি গড বলতে ক্রিয়েটরকে বোঝাচ্ছি। তাহলে তাকে প্রমাণ করতে হবে গড এক্সিস্ট করে। আর তিনি একটা খুব সুন্দর কথা বললেন, অ্যাথিস্ট অর বায়োপলার ডিসঅর্ডার। তিনি এটাই বোঝাতে চায় যে অ্যাথিস্টরা হচ্ছে বায়োপলার ডিসঅর্ডারে আক্রান্ত। তো যখন এরকম মেডিকেল ডিসকভারি গুলি মানুষ পায়, তখন সেটা একটা পিয়ার রিভিউ জার্নালে প্রকাশ হয়, সেটার উপরে সাইন্টিফিক কনসেনসাস দেওয়া হয়। যারা পিয়ার রিভিউ জার্নাল এবং সাইন্টিফিক কনসেনসাস এর ব্যাপারে জানে, তারা খুবই ভালোভাবে জানে যে কিভাবে এগুলো অ্যাকসেপ্ট করা হয়। ইভেন যদি কোনো কিছু পিয়ার রিভিউডও হয়, তখনও সেটা মেডিকেল ওয়ার্ল্ডে পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করা হয় না। এটা শুধুমাত্র বলা হয় হ্যাঁ একটা রিসার্চ আছে এবং সাথে এটা এইসব জিনিসগুলো পাওয়া গেছে, সেটার উপর আবার রিচেক হয়, মাল্টিপল টাইমস হয়। তারপরে যখন গিয়ে একটা বড় স্তরে, যখন একটা আনুমানিক একটা 50% উপরে গিয়ে যখন সমস্ত ওয়ার্ল্ডের সেই ফিল্ডের যারা আর লোক রয়েছে তারা যখন অ্যাকসেপ্ট করে, তখন সেটাকে অ্যাকসেপ্ট করা হয় মেডিকেল ওয়ার্ল্ডে বলেন, আপনার যে কোনো সাইন্টিফিক ওয়ার্ল্ডের মধ্যে। সায়েন্সের বিভিন্ন যেসব শাখা প্রশাখা ওগুলি রয়েছে সবাইতেই তাই হয়। তার জন্য একটা রাইট অথরিটি দরকার হয়। যেমন এভলিউশনের ক্ষেত্রে এভলিউশনারি বায়োলজিস্টরা হচ্ছে রাইট অথরিটি। এরকম ভাবে যখন মেডিকেল টার্মগুলিকে যখন আমরা আনি যে হ্যাঁ এই গোষ্ঠীটা হচ্ছে এরকম টাইপের, তখন তাকে একটা পিয়ার রিভিউ জার্নাল দেখানো উচিত এবং তার উপর যে সাইন্টিফিক কনসেনসাস রয়েছে সেটাকে আমাদের শো করা উচিত। তাহলে এটা প্রমাণিত হবে যে নাস্তিকরা বায়োপোলার ডিসঅর্ডারে আক্রান্ত। এই কথাগুলি বলে আমার কথাটা শেষ করছি। আমি আবারও বলতে চাই লাস্ট কথা, যে আমি চাইবো উনি অ্যাথিজম কেন ফেক সেটা যেন দাঁড় করায়, এবং যে কেউ কোনো কিছু, ধরেন যে কেউ কোনো কিছু বিলিভ করলো এবং তার বিলিভ যদি আমার থেকে আলাদা হয়, কিন্তু তার অন্য আরেকটা কথা বা অন্য আরেকটা স্টেটমেন্ট বা অন্য আরেকটা জিনিস কেন আবার যাবে না, হ্যাঁ, সেটা যদি সে আমাকে বুঝিয়ে দেয় তো আমি খুবই হ্যাপি হতাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রাহুল দা। আপনি 2 মিনিট আগে আপনার বক্তব্য শেষ করছেন। আমাদের আলোচকরা টাইম মেনটেন খুব সুন্দর করে করতেছেন, এটা দেখে ভালো লাগতেছে। কাউকে বলা লাগতেছে না, টাইমের আগেই ওনারা ওনাদের বক্তব্য ক্লিয়ার করে ফেলতেছেন। আই এম সো হ্যাপি যে আমার আর কিছু করতে হচ্ছে না এক্সট্রা কিছু। এবং ভালো লাগতেছে আপনাদের একটা টার্ম শেষ হলো, ফার্স্ট টার্ম খুব সুন্দরভাবে, কোনো উইদাউট পার্সোনাল অ্যাটাক আপনারা যুক্তিভাবে আলোচনা করতেছেন, দাবি করতেছেন, ডিবাং করতেছেন। আমরা এখন সেকেন্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপে আমাদের 10 মিনিট করে দুইজন পাচ্ছেন। এই মুহূর্তে ইলুশন দা আপনি শুরু করেন, তারপরে আমরা রাহুলদার কাছে যাব। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত প্রতিপক্ষ, অনেক সম্মানসূচক কিন্তু কিছু শব্দের মাধ্যমে ওনার বক্তব্য উনি পেশ করেছেন, খুবই রেসপেক্টিভ
আন্তরিকভাবে অভিবাদন জানাচ্ছি আপনাকে। আপনি দুটো আর্গুমেন্টের বিষয় এখানে বলেছিলেন, আই থিঙ্ক দেয়ারফর আই এম, আর কোন এথিস্ট কি বলেছে তাতে কি আসে যায়, এবং ফাইন টিউনিং আর্গুমেন্টের আপনি বিপক্ষে বা সপক্ষে কিছু একটা বলতে চেয়েছেন, যদিও সেটা ক্লিয়ার ছিল না, তারপরে আপনি ফাইন টিউনিংকে সরাসরি ইগনোর করার একটা পসিবিলিটি দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমি চেষ্টা করব আপনার এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য। প্রথম যেটা, আমি আরেকবার চলে যেতে চাই যে ওনার ফাইন টিউনিং এর যে বিষয়টা, ফ্রেড ওয়েল যিনি ব্রিটিশ জ্যোতির্বিদ জ্যোতির্বিদ এবং পদার্থবিজ্ঞানী, যিনি ফ্রেড ওয়েল, তিনি তার কার্বন 12 নিউক্লিয়াস এর ফাইন টিউনিং সম্পর্কে প্রথম সচেতনভাবে আলোচনা করেন, এবং তিনি দেখান যে কার্বন 12 তৈরি হওয়ার জন্য নিউক্লিয়ার রেজোনেন্স একটি নির্দিষ্ট শক্তিতে থাকা প্রয়োজন, যা প্রকৃতপক্ষে আছে। তিনি বলেন, এটা দেখে মনে হয় মহাবিশ্বের নিউক্লিয়ার শক্তি জীবনের জন্য সুনির্দিষ্টভাবে সেট করা। এটা আমার কথা না, সাধারণ ব্যক্তি, আমার মাথায় গোবর ভরা ব্যক্তির কথা না। জ্যোতির্বিদ এবং পদার্থবিজ্ঞানী ফ্রেড ওয়েল তার শব্দ ব্যবহারটি এমন ভাবে করেছেন যে প্রথমেই উনি ফাইন টিউনিং এই শব্দটা উনি ব্যবহার করেছিলেন। সেকেন্ড, ব্র্যান্ডন কার্টার, ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, তিনি 1973 সালে এনট্রপিক প্রিন্সিপাল প্রস্তাব করেছিলেন, যা ফাইন টিউনিং এর দার্শনিকগত স্থিতি ব্যাখ্যা করে, আর দ্য উইক এনট্রপিক প্রিন্সিপাল ও দ্য স্ট্রং এনট্রপিক প্রিন্সিপাল, যা ফাইন টিউনিং এর বিতর্ককে অবকাঠামো দিয়ে দিয়েছিলেন, যেটা উনি বাস্তবিক পক্ষে দাবি করেছিলেন দুই ধরনের ফাইন টিউনিং এর কথা। 3 নম্বর, জন এ ওয়েলার, মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, তিনি এনট্রপিক নীতির বিকাশের ও মহাবিশ্বের সূক্ষ্ম সামঞ্জস্যতা নিয়ে উনি আলোচনায় ভূমিকা রাখেন। 4 নম্বর, মার্টিন রেইস, যিনি ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী, তিনি তার জাস্ট 6 নাম্বারস দ্য ডিপ ফোর্সেস দ্যাট সেভ দ্য ইউনিভার্স 1999 সালে এই বই রচনা করেন, এবং সেই বইয়ের মধ্যে উনি লেখেন যে মহাবিশ্বের জীবনের জন্য প্রথম 6টি সংখ্যা ধ্রুবক, যা সূক্ষ্ম সামঞ্জস্য ব্যাখ্যা করেন, যা ফাইন টিউনিং এর জন্য অতি জনপ্রিয় বর্ণনা হিসেবে পরবর্তীতে রূপান্তরিত হয়। 5 নাম্বার, স্টিভেন ওয়েনবার্গ, যিনি নোবেল বিজয়ী একজন পদার্থবিজ্ঞানী, তিনি মহাজাগতিক ধ্রুবকের ফাইন টিউনিং নিয়ে আলোচনা করেন এবং বলেছিলেন যে ধ্রুবকের মান অত্যন্ত সূক্ষ্মভাবে সামঞ্জস্যতাপূর্ণ, এজন্য ব্যাখ্যা করা প্রয়োজন। লেনার্ড সাসকিন্ড, যার নামে বর্তমানে খুবই পরিচিত, এবং তিনি মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, তিনি মাল্টিভার্স তত্ত্বের মাধ্যমে ফাইন টিউনিং এর ব্যাখ্যা দিয়েছিলেন, যা আমি চাইলে কিন্তু এখানে বিশ্লেষণ করতে পারি, সময়ের স্বল্পতার কারণে আমি বিশ্লেষণ করবো না, কিন্তু একজন সমালোচকের বক্তব্য আমি সেখানে রাখতে চাই, যার নাম হচ্ছে ভিক্টর সেন্টিঙ্গার। তিনি আমেরিকান, এবং তার মতে, উনি একজন ক্রিটিক, তার মতে কিছু বিজ্ঞানী যুক্তি দেন যে ফাইন টিউনিং অতি মাত্রায় গুরুত্ব দেওয়া হয়েছে, যেরকমটা এখন আপনি করলেন, ঠিক এটি প্রমাণ করে না যে মহাবিশ্বের ডিজাইন করা হয়েছে, যেটি আপনার পক্ষে যায় মাত্র একজন ব্যক্তি। আর যারা পদার্থবিজ্ঞানের ঘোরতর কি বলবো, এক ধরনের গভীর তত্ত্ববিদ পদার্থবিজ্ঞানের, তারা কিন্তু ফাইন টিউনিং ইকুয়েশন নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করে তারা কিন্তু তাদের বাস্তবিক প্রেক্ষাপট দাঁড় করেছেন। আচ্ছা, আপনার একটা প্রশ্ন ছিল, কে কি কোন এথিস্ট কি বললো না বললো তাতে কি আসছে? বাই মডার্ন ফাদার অফ এথিজম, যার নাম রিচার্ড ডকিন্স, দ্য গড ডিলিউশন, যে বই লিখেছেন, তাকে আপনি যেন তেন ব্যক্তি বলতে পারেন না। তিনি এথিজমের মডার্ন ফাদার হিসেবে খ্যাত, যেটা পশ্চিমা বিশ্ব খুব ভালোভাবে এটার স্বীকৃতি প্রদান করেছে, এবং যারা বই পড়েছে তার দ্য গড ডিলিউশন এবং তার যে বিভিন্ন ধরনের রিভার আউট অফ দ্য ইডেন যে বইগুলো তারা পড়েছেন, প্রত্যেকে কিন্তু তার এই তথ্য সম্পর্কে খুবই ভালোভাবে জানেন। আমি সেদিকে আর যাবো না, আমি যাব এবার যে যিনি এথিজমের পূর্বতন অধিকর্তা নিহিলিস্টিক যে ফ্রেডরিক নিটশে, তার কিছু বইয়ের কথা আমি বলবো। তার যে একটা মানবতা বিরোধী বক্তব্য, স্পোক জোরাথ্রাস্টার, এই বইতে সেকশনটা কি ছিল? অফ ওল্ড এন্ড ইয়ং ওমেন
বৃদ্ধা এবং যুবতী নারীর প্রসঙ্গে তিনি এখানে সবচেয়ে বড় বিখ্যাত বিতর্কিত উক্তিটি এখানে করেছিলেন যে তিনি বলেছিলেন, তুমি কি নারীর কাছে যাচ্ছ, চাবুকটা কি ভালো না? এছাড়া তিনি এখানে নারী এবং পুরুষের সব থেকে বিপজ্জনক খেলনা, নারীকে পুরুষের সব থেকে বিপজ্জনক খেলনা হিসেবে উনি আখ্যায়িত করছেন, দ্য মোস্ট ডেঞ্জারাস প্লে থিং, এবং পুরুষরা যুদ্ধের জন্য আর নারীরা সেই যুদ্ধের বিনোদনের জন্য উল্লেখ করে উনি তার দ্য স্পোকস জোরাথ্রাস্ট বইয়ে কিন্তু বিশ্লেষণ করেছিলেন। আচ্ছা, আমি আরেকটা বইয়ের কথা বলছি, বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল, সেকশন নাম্বার 231 এবং সেকশন নাম্বার 239 এর কিছু বক্তব্য আমি এখানে রাখবো। সেকশন নাম্বার 231, সেখানে তিনি বলেছিলেন, তিনি তার নারী বিষয়ক মন্তব্যগুলোকে শুধুমাত্র আমার সত্য বলে আখ্যায়িত করে নিজের পেট বাঁচিয়েছেন, এবং সেটা আপেক্ষিকভাবে দার্শনিক সিচুয়েশন, সেটা বাস্তবতার ইথিক্স বা প্রিন্সিপালকে লঙ্ঘন করে গেছে, নিজেকে বাঁচিয়ে নিয়েছেন। সেকেন্ড সেকশন যেটা 239 নাম্বার 239 সেকশনে, এখানে তিনি নারীর প্রকৃতি বর্ণনা করতে গিয়ে শিকারী পশুর ছলনাময়ী নমনীয়তা এবং বাঘিনীর নখর এর মতো মারাত্মক নোংরা ভাষা ব্যবহার করেছেন, যেটাতে ওনার যে উচ্চ মন মানসিকতা কতটা নিম্ন স্তরে এসে নারী বিদ্বেষী নিজের অবস্থান উনি পরিপক্ষ করতে পারেন সেটা উনি দেখিয়েছেন একজন এথিস্ট নিহিলিস্টিক হয়ে। তাহলে আপনি সেই নিহিলিস্টিক বা এথিস্ট, আপনাদের যে এথিজমের যে মূল বেস, যারা স্পোকসম্যান, যারা অথরিটি দিয়ে বক্তব্য দিয়ে যান, তাদেরকে আপনি কি করে বাঁচান? হিউম্যান অল টু হিউম্যান, মানবীয় অতি মানবীয় যে বইটা ছিল, সেই বইটা সেকশন নাম্বার 7 নারী সম্পর্কিত যে অংশটা, সেই বইতে উনি বলেন, এই বইতে নারী সম্পর্কে কিছুটা প্রশংসাসূচক মন্তব্য থাকলেও পূর্ণাঙ্গ নারী পুরুষের চেয়ে উচ্চতর ধরনের বলে তিনি সামগ্রিকভাবে, মানে প্রথম বক্তব্যের পরবর্তী বক্তব্য উল্টা, যে তার প্রথম বক্তব্যে তিনি স্থির থাকতে পারলেন না, তার মানে তার মেন্টাল ডিসঅর্ডারনেস, যেটা তিনি বক্তব্য এখানে আবারও প্রতিফলিত করেছেন। ইকো হোমো বইতে তিনি হোয়াই আই এম রাইট সাচ অ্যান এক্সেলেন্ট বুকস, সেকশন নাম্বার 6, এখানে তিনি নারীর সৌজন্যবোধকে শরীরবৃত্তীয় অধপতন বলে অভিহিত করেছেন এবং নারীদেরকে পুরুষের সব থেকে বেশি ধূর্ত এবং দুষ্ট বলে উল্লেখ করেছেন। আরেকটা বই, লাস্ট বইটার আমি নাম বলবো, দ্য উইল টু পাওয়ার, সেকশন নাম্বার 864, এটি তার একটি নোট পুস্তক সংকলন। এখানে তিনি নারীকে দুর্বল, সাধারণত অসুস্থ, অপরিবর্তনশীল বা পরিবর্তন কখনো কখনো হতে পারে, চঞ্চল এবং দুর্ভেদ্য বলে উনি এখানে বর্ণনা করেন। প্রসঙ্গের বর্ণনা এতগুলো বিতর্কিত মন্তব্যের পরেও দার্শনিক সমালোচকদের মধ্যে নিশ্চিত প্রকৃত অবস্থান নিয়ে এখনো আপনার কি সন্দেহ রয়েছে যে তিনি আসলে বাইপোলার ডিসঅর্ডারিস্টিক মেন্টালিটি রেখে তার নিজের গার্লফ্রেন্ডের সাথে যে ঝামেলাটা চলেছিল, তার জীবনের সার্থকতা না পাওয়ার কারণে, লু সালামে নামে যেই তার গার্লফ্রেন্ড ছিল, রুশ লেখিকা, তার সাথে তার সম্পর্ক ব্যর্থ হওয়ার কারণে প্রেমের প্রস্তাব দেওয়ার পর তিনি ওই লু সালামে তিনি প্রত্যাখ্যান করার পর তার মানসিক বিভ্রান্তি এবং বিকৃত মন মানসিকতার পরিচয় উনি বহন করিয়ে সবার সামনে এই নারী বিদ্বেষ বক্তব্য উনি প্রদান করেছিলেন। আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না। নিটশের শেষ পরিণতিটা সম্পর্কে একটু টাচ দিতে চাই। সেই নিটশের শেষ পরিণতিটা এরকমটা হয়েছিল, উনি বাইপোলার ডিসঅর্ডার যে নামটা, ওনার যে অসুস্থতা, সেটার জন্য উনি বিখ্যাত খ্যাতি পেয়েছিলেন এবং উনি বিকৃত মানসিক রোগে আক্রান্ত হয়ে লাস্ট পর্যন্ত উনি মৃত্যুবরণ করেছিলেন। তাহলে আমি যেই বিকৃত মন মানসিকতা সম্পূর্ণ যে নাস্তিক, সেটা আমি দাবি করা মোটেও অযৌক্তিক না। আমি আমার যে জাস্টিফিকেশনস এবং আপনার যে বুঝার জন্য যে এথিস্ট, যেটাকে আমরা অথরিটি সম্পন্ন কোন স্পোকসম্যানের বাক্যকে আমরা শব্দ প্রমাণ বা অথরিটি মেনে থাকি, সেই স্পোকসম্যান যদি এই ধরনের বক্তব্য রাখ করেন যে মেন্টালি প্রথম বক্তব্যের সাথে তার দ্বিতীয় বক্তব্যের মিল থাকে না, এবং সেই প্রথম বক্তব্যের সাথে দ্বিতীয় বক্তব্যের বাহ্যিক উপস্থিতি বা পরিস্থিতিকে বিশ্লেষণ করতে পারেন না, এবং আপনার যে লাস্ট আপনি যেটা ফাইন টিউনিং যে আর্গুমেন্টের যে বিষয়, আমি বিশেষ বক্তা, বিশেষ যারা ফাইন টিউনিং আর্গুমেন্ট নিয়ে এসেছেন তারা কোন কোন ব্যক্তি ছিলেন, বিশেষ বক্তা, তাদের বক্তব্য আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনার চিন্তাধারার পরিবর্তন হবে এবং আপনি বুঝতে পেরেছেন যে বাস্তবতা অ্যাকচুয়ালি যে ব্যক্তিগুলো এগুলো নিয়ে লালন করছেন, যাজন করছেন, তারা আসলে কি ধরনের ব্যক্তি। আমি আশা করবো
এবং আমি এটাই চাইবো যে আপনার যাতে এই ধরনের বাইপোলার ডিসঅর্ডারিস্টিক মেন্টালিটি যাতে সৃষ্টি না হয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস দাদা। আমরা এই 10 মিনিটে শুনলাম ওনার আরো কিছু ক্লেইম, সায়েন্টিস্টদের যেই অপূর্ণতা বা ওনাদের যে অ্যাক্টিভিটি, সেটা বেড অ্যাক্টিভিটি, এই বিষয়গুলো উনি উপস্থাপন করলেন। আমরা এখন রাহুলদার কাছে চলে যাব। ইলিউশন দা 10 মিনিট কথা বলছেন, রাহুল দা আপনি 10 মিনিট পাচ্ছেন। আমরা সেকেন্ড স্টেপ শেষ করতে যাচ্ছি আপনার এই 10 মিনিটের মাধ্যমে। অবশ্যই আপনি এই বিষয়গুলো একটু ইলাবোরেট করবেন। ধন্যবাদ। আচ্ছা, আমার আমার কথা শোনা যাচ্ছে তো? আহ, জি জি শোনা যাচ্ছে, আর একটু ক্লিয়ার করে লোডলি বলুন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। উনি কিছু লিস্টের কথা বললেন, কোন বিজ্ঞানী কি বলেছেন, খুবই ভালো কথা বললেন। উনি বললেন যে অনেক বিজ্ঞানী বলেছে, হ্যাঁ, মোস্ট অফ দ্য বিজ্ঞানী বলেছে, হ্যাঁ, মাত্র কয়েকজন বিজ্ঞানী আমার পক্ষে কথা বলেছে। তো ব্যাপারটা হচ্ছে, যখন আহ, বলা হয় যে কোনো কিছু প্রুভ হয়ে গেছে, প্রমাণিত হয়েছে, আমি আবারও বলছি, সেখানে একটা পিয়ার রিভিউ জার্নাল থাকে, সেই জার্নালের উপর সাইন্টিফিক কনসেনসাস থাকে। তিনি যদি দেখাতে পারেন যে এই ইউনিভার্সটা ফাইন টিউনিং, সেখানে একটা পিয়ার রিভিউ জার্নাল রয়েছে, তার উপরে সাইন্টিফিক কনসেনসাস রয়েছে, আমি সেটাকে মেনে নেব। তাছাড়া কিছু বিজ্ঞানী, একটা বিজ্ঞানী, 10টা বিজ্ঞানী, 100টা বিজ্ঞানী, কে কি বললো, কে কি মানলো, এটাতে কিচ্ছু যায় আসে না। আর দ্বিতীয় একটা সুন্দর কথা, নিচ্ছে বাইপোলার ডিসঅর্ডার এ আক্রান্ত ছিল, এইসব কথা তিনি বললেন, এবং তাই জন্য সমস্ত নাস্তিক হচ্ছে বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত। খুবই সুন্দর তার বক্তব্য। তার মানে হচ্ছে যে, যেমন করে গুজরাটে ম্যাসাকার চালানো হয়েছিল, আপনার কিছু হিন্দুরা চালিয়েছিল, তার মানে দুনিয়ার সব হিন্দু হচ্ছে আতঙ্কবাদী। তারপরে হচ্ছে যেরকম ভাবে হচ্ছে আপনার আমেরিকায় যেমন কিছু মুসলিমরা গিয়ে ফেটে যায়, বা ইন্ডিয়াতে ফেটে যায়, বা অন্যান্য কান্ট্রিতে ফেটে যায়, ওই একজন মুসলিম আতঙ্কবাদী মানে সমস্ত মুসলিম আতঙ্কবাদী। তো এই জিনিসগুলো বেশ সুন্দর লাগছে আমার। তাহলে তো সেটাই তাই দাঁড়ায়। ঠিক আছে, যেমন একটা একটা হিন্দু যদি কোনো কিছুতে যদি আক্রান্ত থাকে, তাহলে হচ্ছে প্রতিটা মানুষ, প্রতিটা হিন্দু সেই রোগেই আক্রান্ত, তাই না? হুম। তাহলে তার মানে হচ্ছে যে, যেমন ধরে নেন যে একটা যদি আপনার হচ্ছে অ্যাগনস্টিক যদি বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত হয়, তাহলে সবকটা আক্রান্ত। একটা যদি অ্যাগনস্টিক যদি আপনার হচ্ছে কোনো একটা মানসিক প্রবলেমে ভুগে, তাহলে সবাই মানসিক প্রবলেমে ভুগবে, তাই না? খুব সুন্দর সুন্দর কিছু কথাবার্তা পেলাম। আমি এখনো বলছি যে আহ, আপনি একটা আর্গুমেন্ট দেন কেন অ্যাথিজম ফেক। আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো তথ্য পেলাম না অ্যাথিজমটা কেন ফেক। ঠিক আছে, উনি শুধুমাত্র বাইপোলার ডিসঅর্ডার এই কথাগুলো নিয়ে বললো, যে উনি কি কি বলেছেন না বলেছেন। আমি আবারও বলতে চাই যে অ্যাথিস্টরা সবাই একরকম না, এবং অ্যাথিস্টদের মধ্যে আলাদা আলাদা মানুষ থাকতে পারে। অ্যাথিস্টদের মধ্যে একটা জায়গাতেই তাদের একরকম থাকে, সেটা হচ্ছে গডের ব্যাপারে তাদের অবস্থান। তাছাড়া মোরালিটির ব্যাপারে তারা ভিন্ন ভিন্ন মতামত রাখতে পারে, কেউ নিহিলিস্ট হতে পারে, কেউ রিয়েলিস্ট হতে পারে, এরকম আরো কিছু অবস্থান আছে, তাদের মধ্যে ভাগাভাগি থাকতে পারে। এটার সাথে অ্যাথিজমের কোনো সম্পর্ক নেই। অ্যাথিজম শুধুমাত্র গডের ক্ষেত্রে অবস্থান, তার সঙ্গে সম্পর্কিত। অ্যাথিজম যে ফেক, সেটা কেন ফেক, তার জন্য গড এক্সিস্ট করতে হবে। কারণ অ্যাথিজম জিনিসটা তখনই ফেক হবে যখন অ্যাথিজম যেমন বলছে গড ডাজ নট এক্সিস্ট, এর বিরুদ্ধে যদি সে প্রমাণ করতে পারে দ্যাট গড এক্সিস্ট, তাহলে প্রমাণিত হবে যে অ্যাথিজমটা হচ্ছে ফেক। দ্বিতীয়ত হচ্ছে, উনি বললেন অ্যাথিজম আর বাইপোলার ডিসঅর্ডার, তার জন্য একটা উদাহরণ দিলেন যে আপনার হচ্ছে নিশ্চয় হচ্ছে আপনার বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিল, তার জন্য হচ্ছে অ্যাথিস্ট আর সবাই হচ্ছে, বা এই সমস্ত অ্যাথিস্ট হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার আক্রান্ত। হুম। আমি কিছুক্ষণের মধ্যে একটা পিয়ার রিভিউড জার্নাল দিয়ে দেবো। যদিও আমি এইটা সময় পাইনি, আমি রিসেন্টলি আমি এক্ষুনি খুঁজে বার করলাম ওনার কথা বলতে বলতে, যেটা এটা আসলে সাইন্টিফিক কনসেন্সাস আছে কিনা। তবে একটা জার্নাল দিয়ে আপনি এটুকু বুঝতে পারেন, একটা রিসার্চ কন্ডাক্ট করা হয়েছিল, সেখানে কতজন থিস্ট কতজন অ্যাথিস্ট সেটা আপনি দেখতে পাবেন, এবং সেখানে যে আপনার বাইপোলার ডিসঅর্ডারে সবাই আক্রান্ত কিনা সেটাও আপনারা দেখতে পাবেন। সেই রিসার্চ পেপার আমি এখানে কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি।
এবং আমি আবারও তাকে জিজ্ঞেস করব আমার আর্গুমেন্ট কোথায়, যেহেতু আমরা একটা একাডেমিক আলোচনাতে এসেছি, একাডেমিক একটা ডিবেটে এসেছি, সেখানে একটা প্রপার আর্গুমেন্ট থাকে, সেই আর্গুমেন্টটা কোথায়, সেই আর্গুমেন্টটা দিয়ে তিনি যেন নিজে কেন অ্যাথিজম ফেক, কি কারণে গড কিভাবে এক্সিস্ট করে সেটা যেন তিনি প্রমাণ করেন, এবং তিনি যে বায়োপোলার ডিসঅর্ডারের কথা বলছেন বা ফাইন টিউনিং এর কথা বলছেন সেই ব্যাপারে যে একটা আপনার পিয়ার রিভিউড জার্নাল আছে যেখানে সাইন্টিফিক কনসেনসাস রয়েছে এবং সেটা দিয়ে অ্যাকসেপ্ট করা হয়েছে, এরকম একটা কোনো কিছু, হ্যাঁ, যেন তিনি দেখান যে হ্যাঁ সাইন্টিফিক কনসেনসাস দিয়ে বিজ্ঞান মহলে এটা অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। সেটা যদি দেখাতে পারে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব। এবং এটুকু বলার পর আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আমার কোনো কিছু বলার নেই, কারণ তিনি বক্তব্যের মধ্যে এমন কোনো কিছু রাখেননি যেটাকে ডিবাঙ্ক করতে হবে। তিনি শুধুমাত্র নিজের কিছু কথা কাহিনী বলে গেলেন, ঠিক আছে, এবং সেই কথা কাহিনীগুলি আমি শুনলাম। তিনি আমাকে এটাও বললেন যাতে আমি যেন আপনার হচ্ছে বাইপোলার ডিসঅর্ডারে যেন আক্রান্ত হয়ে যেন না থাকি বা না হই, এরকম টাইপের কিছু। তো আমি একটাই কথা বলবো যে যদি আমি ধরে নিলাম যে একটা অ্যাথিস্ট বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত, আমি ধরে নিলাম, যদিও এটা যে পুরোপুরি একটা কোনো প্রমাণ আছে নিচ্ছে যে বাইপোলার ডিসঅর্ডারে যে আক্রান্ত ছিল, এরকম কোনো প্রমাণ আমার পক্ষে জানা নেই। যদিও থাকেও আমি ধরে নিলাম যে নিচে ছিল, আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম নিচে ছিল। এবং সেটা থাকার জন্য তিনি যেটা কথা বললেন যে একটা অ্যাথিস্ট বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত হলে সমস্ত অ্যাথিস্ট যে বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত সেটা কিভাবে প্রমাণিত হয় তিনি যেন বুঝিয়ে দেন। কারণ আমি যতদূর জানি এটা এসটি জেনারেলাইজেশন ফ্যালাসি হয়, ঠিক আছে, এবং সেই ফ্যালাসিতে এটাই বলে যে একটা ছোট সংখ্যক এরিয়াতে যখন কিছু আপনি অ্যাক্টিভিটি দেখেন এবং সেটার উপর ভিত্তি করে যদি আপনি সমস্ত মানুষকে যদি আপনি একই সারিতে ফেলেন তখন এই ফ্যালাসিটা হয়। যেমন ধরে নেন যে আপনার পাশের বাড়ির হচ্ছে একটা লোক হচ্ছে মুসলিম এবং সে হচ্ছে খুবই উগ্র, তার মানে দুনিয়ার সমস্ত মুসলিম হচ্ছে উগ্র, এটা যদি আপনি বলেন তাহলে এটা হবে হিস্ট্রি জেনারেলাইজেশন ফ্যালাসি। তো আশা করি আমার প্রতিদ্বন্দ্বী বুঝতে পেরেছে আসলে আমি কি চাইছি, যে তাকে সে যেন প্রমাণ করে অ্যাথিজম কিভাবে ফেক এবং কিভাবে সমস্ত অ্যাথিস্টরা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত সেটা যেন তিনি প্রমাণ করেন। এটা বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রাহুল দা। আমরা দুইটা স্টেপ শেষ করলাম, প্রথম এবং দ্বিতীয় যে স্টেপটা আপনার মাধ্যমে শেষ হলো। আমাদের হাতে সময় একেবারেই কম, অলরেডি 15:30 আর 10:20 50 মিনিট চলে গেছে আমাদের হাতে, আর মাত্র দুইজনের হাতে 15-30 মিনিট আছে। তো অনুরোধ করব আপনাদের যে মূল পয়েন্টগুলা, সেই মূল পয়েন্টগুলো উপস্থাপন করেন, বা একুরেট কোনো আর্গুমেন্ট যদি থাকে আপনাদের সেটা প্রোভাইড করেন, এটা বেস্ট হবে। মূল আলোচনা রেখে অল্টারনেটিভ আলোচনা যদি না করি তাহলে বেটার হয়। আমরা আরো আপনাদের কাছ থেকে আরো বেটার ডিসকাশন চাচ্ছি। ইলিউশন দা, আর দুইটা স্টেপ আছে, 5 মিনিট তারপরে 10 মিনিট, তারপরে আমাদের ডিবেট শেষ। এই খুবই কম সময়, আমি আশা করব আপনার কাছ থেকে এই 5 মিনিটের ভিতরে আরো বেটার ডিসকাশন দুজনের কাছ থেকেই চাই। ধন্যবাদ। ইউ হ্যাভ 5 মিনিটস। ধন্যবাদ। সম্মান উপস্থিতি, সবাইকে আবারও আন্তরিক অভিবাদন। আমার প্রতিপক্ষ বিজ্ঞ ভাই একটা দাবি করলেন যে সাধারণ ব্যক্তি আক্রমণের ব্যাপারে, একটা ব্যক্তি সাধারণভাবে যদি কোনো আক্রমণের শিকার হয় বা কোনো রোগাক্রান্তের শিকার হয় তাহলে সেটাকে পুরো কমিউনিটিকে দায়ী করবে কিনা। অ্যাকচুয়ালি উনি আমার কথার গুরুত্বটাই উনি বুঝতে পারেননি। বিষয়টা হচ্ছে একজন স্পোকসম্যান অথবা শব্দ অথরিটি, বাক্য অথরিটি যিনি দেন, যার শব্দ অথরিটিতে রূপান্তরিত হয় এবং তার বিষয়গুলোকে তারা প্রাধান্য দেন, সেই ধরনের বক্তা যদি বক্তব্য দেন দ্ব্যর্থক, যেটা দুই ধরনের অর্থ প্রকাশ করে, একটা মন্তব্য আগে বললো, পরের মন্তব্য সেটাকে গুটিয়ে নিয়ে আরেকটা বললো, এটাকে লেজ গুটানো বলে। এটাকে বাইপোলারিস্টিক, যে মেন্টাল ডিসঅর্ডারনেসের কারণে এই ধরনের পরিস্থিতি হতে পারে। আর নতবা সে তার আসল বাস্তবতাকে লুকানোর চেষ্টা করছে, সে সারা দুনিয়াকে দেখানোর চেষ্টা করছে যে আমি আসলে এথিস্ট, বাট আমি টাইম টু টাইম আমি চেঞ্জ হতে পারি।
কিভাবে চেঞ্জ হতে পারে, যে আমার নিজের বক্তব্যের এগেনস্টে আমি আমার নিজের বক্তব্য দিতে পারি। ধন্যবাদ। এটা হচ্ছে আপনার গুজরাটের যে সাধারণ এক ব্যক্তির উদাহরণের ক্ষেত্রে আপনি বাকি হিন্দুদের যে বিষয়টা দেখালেন ওটার ক্ষেত্রে। দ্বিতীয় কথা, আমার একটা ছোট্ট একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হলো কি, যে আপনি যেটাকে একটু আগে দাবি করলেন, বলে গেলেন যে ফ্যালাসি, এটা যে লজিক থেকে আপনি ফ্যালাসি পাচ্ছেন সেই লজিকটা আমি আবারও পুনরাবৃত্তি করছি, সেটা এরিস্টটলের সেই ব্যক্তি কখনো এথিস্ট ছিলেন না। এখন আপনি তার ভালো কথা মানছেন না, অথচ আপনাদের যে পুরো প্যারামিটার কোন একটা আর্গুমেন্টের ক্ষেত্রে তার নৈতিকতা আর তার বাস্তবতার ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। সে একজন আস্তিক ছিলেন, তার মানে আপনারা এটা স্বীকার করেন যে আস্তিক ব্যক্তির প্যারামিটারে আপনার নাস্তিকতা নির্ধারণ হয়েছে, আস্তিক ব্যক্তিগুলো আপনাদের গুরু আপনাদেরকে শিখিয়েছে, এটা বলতে পারেন। আর আপনি যেটা ফ্যালাসি দেখাচ্ছেন সেটার মূলত আদারবেস এই অ্যারিস্টটলের যে বাস্তব প্রেক্ষাপট সেটা। আর আপনি যদি মনে করেন যে একজন এথিস্টিক, এর কারণে আমি পুরো এথিস্টিককে দায়ী করছি, অ্যাকচুয়ালি ব্যাপার যদি সেটা হয় তাহলে আপনি আমাকে বুঝাবেন এথিস্টিকের যারা এথিজম মানে তাদের প্যারামিটারটা কি, তাদের মানদণ্ডের যে প্যারামিটার সেটা কি। আমি আরো কয়েকজন এথিস্টের বাস্তবিক ব্যবস্থাকে আমি এখানে বিশ্লেষণ করতে চাই। আমি এবার স্যাম হ্যারিসের কিছু বক্তব্য, স্যাম হ্যারিসের সব থেকে বিতর্ক বক্তব্যের দিকগুলো আমি এখানে উপস্থাপন করতে চাই। আপনি বলছেন আমি একজনের কথা বলছি, আমি একজন নয়, যতগুলো এথিস্ট আছে প্রত্যেকটা এথিস্টের বক্তব্যের আমি এখানে প্রকাশ করতে চাই। স্যাম হ্যারিস ইসলাম এবং কোরআন সম্পর্কে গভীর পর্যাপ্ত জ্ঞান ছাড়াই সেগুলোকে বিশ্লেষণ করতে গিয়ে অতিমাত্রায় সরল এবং বিভ্রান্তিকর সিদ্ধান্ত বুঝিয়েছেন। ধর্মীয় গ্রন্থ বুঝার জন্য দার্শনিক, ধর্মভিত্তিক এবং ঐতিহাসিক ব্যাখ্যার প্রয়োজন, যা তিনি উপেক্ষা করে শুধুমাত্র বৈজ্ঞানিক এবং অভিজ্ঞতা লব্ধ দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেছেন, যেটা বিয়ন্ড দ্য সায়েন্স দ্যার ইজ সামথিং মেটাফিজিক্স অর বিয়ন্ড দ্য ফিজিক্স, অনেক কিছু এক্সিস্ট করে যেটাকে উনি গুরুত্বই দেননি, শুধু একমাত্র এম্পিরিক্যাল এবং সাইন্টিফিক রিজনের উপর স্থিতি নিয়ে তিনি এই বক্তব্যগুলো দিয়েছেন তার দার্শনিক অবস্থানকে কমপ্লিট করার জন্য। কিন্তু উনি এটা বলে গেছেন যে দার্শনিক স্থিতি এবং বৈজ্ঞানিক স্থিতি টোটালি আলাদা। জিহাদের ব্যাখ্যা, স্যাম হ্যারিস প্রায় সময় জিহাদের ব্যাখ্যা হিসেবে উনি দাবি করেন ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ সন্ত্রাসবাদ জিহাদকে সমর্থন করে, এবং গবেষক যিনি ইসলামের পক্ষে মোহাম্মদ হাসান খলিলের মতে পণ্ডিতরা দেখান যে স্যাম হ্যারিসের এই ধরনের বক্তব্য অত্যন্ত সমস্যাযুক্ত, এবং এই ধরনের বক্তব্য এমনকি ওসামা বিন লাদেনের মতো উগ্রবাদী যে ব্যাখ্যা দেন সেই ব্যাখ্যাকেও হার মানিয়ে যায়। তো আমি এখানে দু ধরনের স্যাম হ্যারিসের এগেনস্টে একজন থিস্টিকের বক্তব্য সেখানে আপনাকে রাখলাম। মুক্ত ইচ্ছা বা ফ্রি উইল, সেটা নিয়ে দার্শনিকের যে একটা নির্বুধতা, তার মধ্যে সব থেকে এগিয়ে রয়েছে স্যাম হ্যারিস। স্যাম হ্যারিসের ফ্রি উইল যে বইটিতে দার্শনিক মহলে ব্যাপক সমালোচিত এবং স্নায়ু বিজ্ঞানের অতিরিক্ত সাধারণীকরণ সেখানে করা হয়েছে। প্রখ্যাত দার্শনিক, অস্তিত্ববাদী মনচিকিৎসক দার্শনিক অধ্যাপক অ্যামি ভান ডিউজনের মতে স্যাম হ্যারিস স্নায়ুবিজ্ঞানের কিছু সীমিত ফলাফল থেকে উনি বিপজ্জনক এবং অযৌক্তিক কারণ সিদ্ধান্তে পৌঁছে গেছেন। তিনি দাবি করেন যে হ্যারিসের বক্তব্য তথ্যগতভাবে ভুল এবং এটার অভাব রয়েছে জ্ঞানের, প্রচুর জ্ঞানের দরকার তার দার্শনিক স্থিতি পরিপক্ক করতে গেলে। তিনি একজন এথিস্ট হিসেবে এই ধরনের দাবি কখনোই করতে পারেন না। একজনটা বই ভালোভাবে না পড়ে সেই বইয়ের বাস্তবিক স্থিতিকে উনি বিশ্লেষণ করতে পারেন না। কম্প্যাটিবিলিজমের যে একটা ভুল উনি যেটা করেছেন, আরেক বিখ্যাত দার্শনিক ড্যানিয়েল ডনেট যুক্তি দেখান যে স্যাম হ্যারিস কম্প্যাটিবিলিজম এর মতবাদ, নির্ধারণবাদ বা স্বাধীন ইচ্ছা একসাথে থাকতে পারে। উনি এই ধরনের বক্তব্য করেছেন। যেই দার্শনিক অবস্থানটি উনি পুরোপুরি ভুল বুঝে গুরুত্ব এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং করেছেন, এবং দার্শনিক স্থিতিতে স্যাম হ্যারিস তার কম্প্যাটিবিলিজমের যে ধর্মতত্ত্বের মতো যে একটা সুষ্ঠু জ্ঞানের যে প্রয়োজন সেটাকে এই যিনি বিশ্লেষক তিনি ড্যানিয়েল ডনেট উনি খারিজ করে দিয়েছেন। তো আমি আমার বক্তব্য এখানে আর বাড়াতে চাই না, যেহেতু সময়টা খুবই সন্নিকটে, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। আশা করি আমার প্রতিপক্ষ আমার বাস্তবতা বুঝতে পেরেছে আমি কোন জায়গায় কথা বলতে পেরেছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ ইলিপসন দাদা। 5 মিনিটের জায়গায় একটু বেশি হয়েছে, যাই হোক সমস্যা নাই, এদিক সেদিক হইতেই পারে। রাহুল দা, আপনার কাছে 5 মিনিট, তারপরে আমরা লাস্ট যে স্টেপ সেটাতে চলে যাব। 10 মিনিট প্রশ্ন উত্তর পড়বো, তার পরবর্তীতে নিয়ে নিব আর কি।
আপনার কাছে এখন 5 মিনিট আছে, আপনি আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? জি জি আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। আমাকে শোনা যাচ্ছে তো? জি জি আমি পিকেটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান। এরপরে শেষ অধ্যায় আমরা চলে যাব, চতুর্থ অধ্যায়, শেষ অধ্যায়। 10 মিনিট করে পাবেন, আপনার 5 মিনিট টাইম রাইট নাও। আমি আবারও আমার প্রতিপক্ষকে বলছি যে একটা আর্গুমেন্ট দিতে এবং সেটার পক্ষে কিভাবে অ্যাথিজম ফেক সেটা প্রমাণ করতে। উনি এখনো পর্যন্ত না কোনো একটা প্রপার একটা একাডেমিক আর্গুমেন্ট দিলেন, না কোনো একটা প্রপার একটা এক্সপ্লেনেশন দিলেন ওয়াই অ্যাথিজম ইজ ফেক। হ্যাঁ, এবং উনি আবারও একই কথা বললেন যে নিচ্ছে হচ্ছে নিচ্ছে হচ্ছে নিচ্ছে হচ্ছে নিচ্ছে, যা কিছু হোক। ধরেন একটা অ্যাথিস্ট হচ্ছে কাউকে প্রাণে মেরেছে, তো কাউকে যদি প্রাণে মারে, সমস্ত অ্যাথিস্টই যে কাউকে প্রাণে মারবে এটা তো প্রমাণ হয়ে যায় না। হ্যাঁ, আমি আবারও সেই পুরোনো কথাটাকে নিয়ে আসলাম। হ্যাঁ, যে যেমন একটা মুসলিম যদি আতঙ্কবাদী হয় বা একটা হিন্দু যদি আতঙ্কবাদী হয়, তাহলে কি পুরো কমিউনিটিটা কি আতঙ্কবাদী হয়ে যায়? তো কিভাবে অ্যাথিস্ট যখন আমরা বলছি, আমরা পুরো একটা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছি। পুরো কমিউনিটি কিভাবে, ঠিক আছে, বাইপোলার ডিসঅর্ডার আক্রান্ত, তার কোনো রকম রিসার্চ পেপার আছে কিনা তিনি যদি একটু দিতেন তাহলে খুবই ভালো হতো। এবং মুস্তাফা ভাই, আপনাকে একটা দেওয়া হয়েছে, লিঙ্ক দেওয়া হয়েছে, আমার কমেন্টটা ব্যান্ড রয়েছে, রাত 1টার পরে খুলবে, 1টা না 1:30টার পরে খুলবে, একটুখানি যদি আপনি গ্রুপের মধ্যে দিতেন। এখানে একটা রিসার্চ দেওয়া রয়েছে, একটা হচ্ছে আপনার পিয়ার রিভিউ জার্নাল দেওয়া রয়েছে, যেখানে একটা স্ট্যাটিস্টিক রয়েছে মোটামুটি ওভার 2000 পিপল নিয়ে যখন একটা করা হয়, চেক করা হয়, তখন অ্যাথিস্টদের, নন রিলিজিয়াস পার্সনদের মধ্যে কতজন আপনার দেখা গেছে হচ্ছে যারা রয়েছে বাইপোলার ডিসঅর্ডার আক্রান্ত, কতজন রয়েছে আপনার হচ্ছে যারা থিস, তাদের মধ্যে কতজন রয়েছে তারা বাইপোলার ডিসঅর্ডার আক্রান্ত। এটা আনুমানিক মোটামুটি কাছাকাছি, একসাথে মনে হয় 2% কাছাকাছি, আরেকটা মনে হয় 2.5% কি এরকম 2.7% এরকম টাইপের কথা। তো আমি জানি না তিনি কিভাবে পুরো একটা হোল কমিউনিটিকে এই 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 জায়গায় রাখলেন যে তারা বাইপোলার ডিসঅর্ডার আক্রান্ত। এবং আমি এখনো পেলাম না কিভাবে গড এক্সিস্ট করে, কারণ গড এক্সিস্ট করলেই একমাত্র গড ডাজ নট এক্সিস্ট এই স্টেটমেন্টটা ফেক হবে। কিভাবে তিনি বললেন অ্যাথিজম ফেক, যেখানে তার যে ডেফিনেশন আছে সেটাকে তিনি ঠিক প্রমাণ করতে পারছেন না গডের এক্সিস্টেন্স দেখিয়ে। আমি তার কাছে আবারও বলবো, তিনি যে সব কথাগুলি বললেন যে বিজ্ঞানীরা বলেছে, কেউ বলাতে, কোনো বিজ্ঞানী কোনো কিছু মানাতে, কেউ কোনো বিজ্ঞানী কোনো গডে বিলিভ করাতে, যেমন ধরে নেন যে বেশিরভাগ বিজ্ঞানী হচ্ছে গডে বিলিভ করে না, তার জন্য এটা প্রমাণিত হয় না যে গড ডাজ নট এক্সিস্ট। তেমন ভাবে কোনো বিজ্ঞানী গডের হচ্ছে বিলিভ করে, তার জন্য এটা প্রমাণিত হয় না গড এক্সিস্ট করে। বা কোনো বিজ্ঞানী যদি এটা যদি বিলিভ করে যে আমাদের ইউনিভার্সটা ফাইন টিউন, এটা প্রমাণিত হয় না যে ইউনিভার্সটা ফাইন টিউন যতক্ষণ না সেখানে একটা পিয়ার রিভিউড জার্নাল আসছে, সেটার উপরে একটা সাইন্টিফিক কনসেনসাস আসছে। যতক্ষণ সাইন্টিফিক কনসেনসাস না আসে ততক্ষণ সেটাকে অ্যাকসেপ্ট করা হয় না। ঠিক আছে, ইভেন আমরা যে ব্ল্যাক হোলের কথা বলি, ব্ল্যাক হোলের আইডিয়াটা এসেছিল অনেকটা আগে, কিন্তু তখন সেটাকে অ্যাকসেপ্ট করা হয়নি। যখন পুরোপুরিভাবে একটা পিয়ার রিভিউড জার্নাল প্রকাশ হয়, তার সেটাকে আবার চেক করা হয়, চেক করার পরে সমস্ত সায়েন্টিস্ট কমিউনিটি মিলে সেখানে কনসেনসাস দেয়, তারপরে গিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করা হয়। শুধুমাত্র কোনো কিছু ধারণা করলেই সেটাকে বিজ্ঞানে মেনে নেওয়া হয় না। এবং তিনি এটা খুবই একটা সুন্দর কথা বলেন, আমি অ্যারিস্টটলের লস অফ লজিক কেন নি। তাহলে আমার কথা হচ্ছে যে ব্ল্যাক হোল যে রেডিয়েশন এমিট করে, ঠিক আছে, রেডিয়েশন যে এমিট করে, ঠিক আছে, তিনি তো যেই গডের কথা আমি বলি যে ক্রিয়েটর, সেই ক্রিয়েটরকে বিশ্বাস করতেন না। ঠিক আছে, সেই ক্রিয়েটরকে বিশ্বাস করতেন না। তাহলে কি আপনি বিশ্বাস করেন না যে ব্ল্যাক হোল রেডিয়েশন এমিট করে? আপনি কি এই স্টেটমেন্টটাকে নিতে পারবেন না কি ব্ল্যাক হোল এমিট করে? এটা যদি তিনি একটু বলতেন যে যেহেতু কোনো একটা অ্যাথিস্ট কোনো কিছু বলেছে বলে, কোনো অন্য বিলিফ সিস্টেমের মধ্যে যায় বলে, এবং তার যে তথ্যগুলিকে নেওয়া যাবে না, তার যে সত্য কথা তার মধ্যে দিয়ে কোনো কিছু থাকলে সেটাকে নেওয়া যাবে না, সেটাকে ইউজ করা যাবে না, তিনি যদি এটা প্রমাণ করতেন। আমি এই কথাটা বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি তিনি প্রমাণ করবেন যে অ্যাথিজম কিভাবে ফেক, এবং তিনি যেন প্রমাণ করেন যে
কিভাবে হোল কমিউনিটি অ্যাথিস্টদের তারা বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত। আশা করি তিনি প্রমাণ করবেন। আমি অপেক্ষায় থাকলাম। অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক তথ্য পাচ্ছি, অনেক ইলিউশন দাদার কাছ থেকে অনেক ক্লেম পাচ্ছি, অনেক ইনফরমেশন পাচ্ছি, এবং আমরা রাহুলদার কাছ থেকে সেই ডিবাংগুলোও পেয়ে যাচ্ছি। দুইজনের ক্লেম এবং ডিবাং খুব সুন্দর এবং রেশনাল। ভালোই লাগতেছে এই মুহূর্তে এসে। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বললাম, আশা করি আপনাদেরও ভালো লাগতেছে। আপনারা লাস্ট আমরা একেবারে শেষ অধ্যায়ে চলে গেছি। এই অধ্যায়ে হচ্ছে 10 মিনিট করে দুইজন টাইম পাচ্ছেন। তারপরে আমরা ডিবেটের এন্ডিং টানবো এবং আমাদের শ্রোতা যারা তাদের প্রশ্ন উত্তর নিব। তো ইলিউশন দাদা, আপনার যে ক্লেম, এটা প্রুফ করার একেবারে লাস্ট সুযোগ। 10 মিনিট আছে, আপনি সর্বোচ্চ চেষ্টা করেন আপনার ক্লেমটাকে পজিটিভ এটা করার জন্য। আপনার হাতে এখন 10 মিনিট টাইম। তারপরে রাহুলদার কাছে গিয়ে আমরা এটা ডিবেটের শেষ টানবো আর কি। যাই হোক, ইউ হ্যাভ 10 মিনিটস প্লিজ। ধন্যবাদ। সম্মানিত প্রতিপক্ষ, সম্মানিত দর্শক যারা আমাদেরকে শুনছেন, সম্মানিত অতিথি, সবাইকে আবার আন্তরিক অভিবাদন। একটা মজার কথা বললেন, আমি যদি আমার গার্ডিয়ানকে যদি না মানি, তাহলে আমি আমার সেই পরিবার থেকে আমি অস্বীকৃত প্রাপ্ত হই, অথবা বেয়াদব বা ফালতু যে কোনো কিছুর আমি স্বীকৃতি প্রাপ্ত হই। কোনো দার্শনিক স্থিতি অথবা বৈজ্ঞানিক স্টেটমেন্ট যদি সে বিজ্ঞানবাদী হয় অথবা সে দর্শনের বেস করে যদি কোনো কিছু জানে বা বুঝে, সেই দার্শনিক অবস্থান সে পোক্ত করে নিজের জীবন ধারার মধ্যে পরিচালিত করে, তাহলে সেই দর্শনের যিনি দার্শনিক অথবা যিনি বক্তা, যার অথরিটি রয়েছে, যেই বক্তব্যের অথরিটির মাধ্যমে তিনি জগৎকে বোঝার চেষ্টা করেছেন, সেই বক্তাকে অস্বীকার করা, এটা এক ধরনের, আমি গোঁড়ামি ছাড়া এর থেকে বেশি কিছু বলতে পারবো না। যে নিজেদের অথরিটিকে ডেক্লাইন করে, সেটা তো ফেকই হয়। এখানে সাধারণ মানুষ এটা ভালো করেই বুঝে। আর এইটা একটা নট নর্মাল এথিজম, ইটস সাইকো এথিজম বলে আমার মনে হয়। এবং এটা আমার দাবি, যেহেতু আমি আবারও বলছি, আমি সবার পক্ষে বলছি না, আমি নিজে বলছি, এটাকে আমি আবার সাইকো এথিজম আমি মনে করে যাচ্ছি। এবং যেটা নিজের অথরিটিকে অস্বীকার করে, সেইটা এই মুহূর্তে ফেক হয়। আমি আরো একজন এথিস্টিক লেখক, ফিলোসোফারের বক্তব্য এখানে রাখতে চাই শেষ মুহূর্তে, শেষ 10 মিনিটে। জীবনের সব থেকে ওভার রেটেড যে জিনিসগুলোকে ক্রিস্টোফার হিচেন খুবই বাজেভাবে বিশ্লেষণ করেছিলেন, দ্য 4 মোস্ট ওভার রেটেড থিংস ইন লাইফ আর, একটা হচ্ছে শ্যাম্পেন, একটা হচ্ছে লবস্টার, আর একটা হচ্ছে অ্যানাল সেক্স, আর আরেকটা লাস্টে যেটা, সেটা হচ্ছে পিকনিক। এটি তার সব থেকে বিখ্যাত এবং বিদ্রুপকারী মন্তব্য, যিনি ওপেন ডিসকাশনে অ্যানাল সেক্সের বিষয়ে সবার সামনে বক্তব্য রেখেছেন। এবং সেটা কিভাবে, ইভেন তিনি শুধু যে নারীর সাথে যে মেট্রোলজিক্যাল অথবা হোমোলজিক্যাল, অ্যাকচুয়ালি বিষয়টা সেইভাবে না, উনি ওপেন ডিসকাশন করছেন যে বাইপোলার, যে বাই ওয়েতে যে কোনো কেউ যে কোনো কারোর সাথে উনি করতে পারে, এটা অ্যানাল সেক্সের ব্যাপারে উনি এই মন্তব্য রেখেছেন। আর ওবামার যে নোবেল পুরস্কার প্রসঙ্গে উনি বলেছিলেন, দ্য গিভিং ওবামা এ নোবেল পিস প্রাইজ would be like giving someone can Oscar in the hope. আচ্ছা, আমি এই বিষয়টা বাংলায় বলতে গেলে, ওবামার নোবেল যে শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল, এটা এমন একটা কাজ যেন আশা করে কাউকে অস্কার দেওয়া, যে এর ফলে তারা আরেকটা ভালো সিনেমা বানাবে। এ ধরনের বিদ্রুপ মন্তব্য একজন নোবেল লরেটের এগেনস্টে উনি করেছিলেন। এই ধরনের বক্তব্য যারা দিতে পারে, আমি এটা ছাড়া আরো অনেক কিছু বলতে পারি, যেমন বয়স এবং চেহারা প্রসঙ্গে বলতে পারি। বয়স এবং চেহারা প্রসঙ্গে আমি 60-এর, উনি একটা বক্তব্য দিয়েছিলেন এরকম হাস্যকর, যে আমি 60-এর কোটায় পড়েছি, হ্যাঁ, অবশ্যই আমার বয়সটাকে আমি দেখতে পেয়েছি, এতদিন ধরে দেখিনি। তার মানে উনি ইয়াং বয়সে উনি উন্মাদ ছিলেন, কোনো কিছু বুঝতে পারেননি। এই ধরনের যে একটা বক্তব্য যে অথরিটি দিতে পারেন, যার
অনুসারী হয়ে তার বই পড়েন, তার লেকচার শোনেন, সেই মানুষগুলো তার অনুসারী হয়, তাহলে তাদের মন মানসিকতা কতটা বিকৃত মনতার শিকার হতে পারে। আচ্ছা, গড ইকুয়েশন বা গডের প্রুফের ব্যাপারে আমার প্রতিপক্ষ ভাই একটা দাবি করেছেন। এটার জন্য অলরেডি একটা ডিবেট ফিক্সড আছে, সেখানে গড প্রমাণ গড কি আছে কি নাই সেটার নিয়ে পরবর্তী ডিসকাশন। কিন্তু বাস্তবিক প্রেক্ষাপট যেটা, সেটা হচ্ছে আমাদের আজকের যে দাবির ক্ষেত্রে গডের কোনো ব্যাপারে নেই। আপনারা হয়তো এখানে অনেকের সাধারণ নাস্তিকদের এই ধারণা যে গড না থাকলে তো নাস্তিক। নো, দ্য নেগেশন অফ আদার বিলিফ সিস্টেমস ইজ এথিজম, দ্য অ্যাকচুয়াল এথিজম। You claim that you have right and you have accept there is something, but why you think like that there is nothing? তো তাহলে আমার এখানে প্রশ্ন, why is there something rather than nothing? আমার এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন আমার প্রতিপক্ষ রাহুল ভাই। আমি চাইছিলাম না এই টপিকে যাইতে, যেহেতু উনি টপিক এখানে যুক্ত করতে আমাকে বাধ্য করেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, why is there something rather than nothing? My question. And আমার আরেকটা কোশ্চেন, before the singularity or before the big bang, ওই স্থিতিটাকে বিশ্লেষণ করবেন এবং স্পেস কিভাবে সৃষ্টি হলো, এনার্জি কিভাবে সৃষ্টি হলো, এটার বিশ্লেষণ দিয়ে যাবেন। আমি চাইছিলাম না যে সায়েন্টিফিক কোনো দিকে বা ইউনিভার্সাল কোনো দিকে না যাইতে। ডিস্টেন্স নিয়ে আমার একটা প্রশ্ন ভাইয়ের কাছে। ডিস্টেন্স আমরা মাপার জন্য যে বস্তুর পরিবর্তিত যে স্থান, সেটাকে সময়কে কেন্দ্র করে আমরা ডিস্টেন্স মাপি, কিন্তু আমরা স্পেসে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের পরিবর্তে সব থেকে লাস্ট প্যারামিটার যেটা লাইট ইয়ার্স, সেটা পর্যন্ত কেন সীমাবদ্ধ? আমরা কেন লাইট ইয়ার্স এর পরে গিয়ে অন্য কোনো কিছু চিন্তা করতে পারি না? যেটা লাইটের যে গতি, এটাও হোপ এক্সপেরিমেন্টের মাধ্যমে যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বিশ্লেষণ করার জন্য, প্রমাণ করার জন্য ওখানে হোপ এক্সপেরিমেন্টের মাধ্যমে অ্যাপ্রক্সিমেটলি পার সেকেন্ড 300,000 মানা হয়েছে। কিন্তু সেখানে কেন হোপ এক্সপেরিমেন্ট করে এটাকে একটা আনুমানিক যে একটা স্পিড দিতে হবে, কেন এর থেকে বেশি কেন কিছু হলো না? এবং আমরা ফ্রোজেন লাইটের ক্ষেত্রে কেন মাত্র 17 মিটার গতি কেন দেখি? আমার ভাই আমাকে প্রশ্ন করতে বাধ্য করছে, যার জন্য আমি প্রশ্নগুলো আবার করছি। আমার প্রশ্নগুলো আমার অভিজ্ঞ এখানে যারা রয়েছেন, হোস্ট, মডারেটর, সবাই কিন্তু লিখে নেবেন। 3 নম্বর প্রশ্ন, যদি নৈতিক মানদণ্ড যদি বাস্তবিক প্রেক্ষাপটের উপরে ভিত্তি হয়, তাহলে আপনি ন্যায় যে বিষয়টাকে বিশ্লেষণ করছেন, সেটা কোন মানদণ্ডের উপরে আপনি ন্যায় বিশ্লেষণ করছেন? আপনি যে দেখছেন, দেখার যে দৃষ্টিভঙ্গি, চোখের যে গতি, আপনি প্রতিফলিত রশ্মির মাধ্যমে আপনি পাচ্ছেন চোখের যে দৃষ্টিটা, আপনি যেটা বাস্তবতার যে প্রমাণ পাচ্ছেন পারসেপচুয়াল ওয়েতে, সেই চোখের যে দৃষ্টিভঙ্গি যেটা আপনি প্রতিক্ষেপণ করছেন, সেইটার গতি কত? আপনার মস্তিষ্কের নিউরন এবং স্নেপসাসের খেলা, যেটা হচ্ছে আপনার কনসিয়াসনেস, সেই কনসিয়াসনেসের যে বিশ্লেষণ, এটা প্রপার বিশ্লেষণ কি? আপনি কি কনসিয়াস? আপনি একটা দাবি করেছিলেন, আই থিঙ্ক দেয়ারফর আই এম। কোন একজন বক্তা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যকে আপনি নিয়ে এসে এখানে উপমা হিসেবে ব্যবহার করছেন, অথচ সেই বক্তার যে ডুয়ালিস্টিক ক্যারেক্টারিস্টিক বক্তব্য, সেটাকে আপনি মানছেন না। দিস ইজ ফেক এন্ড দিস ইজ কাইন্ড অফ হিপোক্রেসি। অ্যাকচুয়ালি আমি কঠিন শব্দ ব্যবহার করতে চাই না, আমি আপনাকে বলছি না, বাট এটা ধারাকে বলছি। আমি কোনো পার্সোনাল অ্যাটাকে যাইতে চাই না এবং পার্সোনাল অ্যাটাক করি না। আমার এই শব্দের জন্য আমি ক্ষমা চাইছি, যদি আপনি আমার শব্দকে আপনার নিজের মতো করে যদি নিজের উপর নিয়ে নেন। এবং পরিশেষে আজকের এই যে বক্তব্যগুলো, এই যে প্রশ্নগুলো আমি করেছি, আমি আশা করব আমার মডারেটর এবং হোস্ট যারা আছেন, তাদের তরফ থেকে, তাদের মাধ্যমে আগামী 10 মিনিটে আমার এই প্রতিপক্ষ রাহুল ভাইয়ের কাছ থেকে আমি চেষ্টা করব বাকি প্রশ্নগুলো উত্তর যাতে আমি পাই। আর বাইপোলার ডিসঅর্ডারিস্টিক প্রত্যেকটা দার্শনিক, এথিস্টিক প্রত্যেকটা দার্শনিক, তাদের তত্ত্বগত ভিত্তি, অস্তিত্বগত ভাব, মানসিক স্থিতি ঠিক না রেখে পূর্বে এক কথা পরে এক কথা বলে তারা বক্তব্য দিয়ে গেছেন, বই লিখেছেন। রিচার্ড ডকিন্স, ক্রিস্টোফার হিসেন্স, বা স্যাম হ্যারিস, ইভেন ফ্রেডরিক নিচে, আমি কজনের কথা বলবো যাদেরকে আপনারা অথরিটি মানেন, যাদের অথরিটির মাধ্যমে, যাদের শব্দের মাধ্যমে আপনাদের বেস নির্মাণ হয়েছে। আপনাদের বেসের মধ্যে যদি দুর্বলতা থাকে, তাহলে আপনার ভিত কি করে টিকে থাকবে, ঘরের ছাদ কি করে টিকে থাকবে? যে কোনো কেউ এসে প্রশ্ন করতে পারে, আমার মতো একজন সাধারণ ব্যক্তি যার জিরো লেভেলের নলেজ নেই, সেই তার মতো ব্যক্তি এসে আপনাদের মতো ব্যক্তিদেরকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
আপনাদের যদি এথিজম এতটা স্পষ্ট হয়ে থাকে, তাহলে আপনি গড ডাজন্ট এক্সিস্ট এটা প্রুভ করে একটা বাস্তবিক সত্য, কোন একটা কিছু অস্বীকার করতে হলে, নাই বলতে হলে, প্রথমে ওই যে সত্তাকে আপনি না অস্বীকার করবেন, সেই সত্তার অ্যাট্রিবিউটাল একটা বিষয় আপনাকে উপস্থাপন করতে হবে, নতুবা আপনি অস্বীকার করতে পারবেন না। আর সেটা হচ্ছে লজিক। আর সেই লজিকটাকে আপনি যে ব্যবহার করছেন সেটা একজন আস্তিকের লজিক। আমি আবারও বলছি, অ্যারিস্টটল একজন নাস্তিক ছিলেন না। তার লজিক আপনি ব্যবহার করা মানে ইটস কাইন্ড অফ দোগলাপন্থী। এটা এথিজম ইজ ফেক। এট দ্য এন্ড এথিজম ইজ ফেক। আমি আবারও বলছি, এবং প্রত্যেকটা এথিস্টিক রাইটার্স, ফিলোসোফার্স, প্রত্যেকটা এখানে কি হচ্ছে, বাইপোলার ডিসঅর্ডারিস্টিক মনোভাবনা নিয়ে কেউ নারী বিদ্বেষী হয়েছেন, কেউ, আপনাদের প্যারামিটার যদি এতই শুদ্ধ হয়, তাহলে আমার লাস্ট প্রশ্ন, মাদার তেরেসা আর অ্যাডলফ হিটলারের যে মানদণ্ড, নৈতিক মানদণ্ডের পার্থক্য কি? আমি লাস্ট প্রশ্ন করে আপনাকে, আপনার সবার কাছ থেকে অনুমতিক্রমে আমি আর বক্তব্য শেষ করলাম। আমার কটু বক্তব্যের জন্য, যদি কটু কথার জন্য যদি কারো মনে ক্ষুণ্ণ হয়ে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমি যে শব্দটা বলেছি হিপোক্রেসি, এটার জন্য আমি খুবই মর্মাহত। ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ আজকের মডারেটর উপস্থিতি, সম্মানিত অতিথিবৃন্দ, এবং আমার প্রতিপক্ষ বিজ্ঞ রাহুল ভাই, তাকে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনাকেও অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে আপনার যেই পয়েন্টগুলা উপস্থাপন করার জন্য, আপনার প্রশ্নগুলা উপস্থাপন করার জন্য। এবং আমি যে ভয়টা করছিলাম যে এখানে স্ল্যাং ইউজ হতে পারে, পার্সোনাল অ্যাটাক ইউজ হতে পারে, কিন্তু এই ধরনের কোনো হয় নাই। তবে আলোচনার ক্ষেত্রে কিছু সেটআপ চলে আসে, শাউট চলে আসে, তো এটা স্বাভাবিক। আমি আশা করব দুইজনেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবেন। আর আমরা এখন একেবারেই লাস্ট পর্যায়ে, রাহুলদার বক্তব্যর পর আমাদের ডিবেটটা এন্ডিং। আমরা যারা শ্রোতা আছে, মেম্বার প্যানেলে যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের দুইজন আলোচকের আলোচনা শুনলেন, ডিবেট শুনলেন, তাদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো আমরা শুনবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবেন দুইজনের অবস্থান থেকে। রাহুলদা, আপনার শেষ সময় 10 মিনিট। 10 মিনিটে আপনি আপনার উপর যেই ক্লেম প্রশ্নগুলো করা হয়েছে এগুলা ক্লিয়ার করবেন, এবং আপনার যে, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আপনার কথা একেবারে ক্লিয়ার। আপনি বলতে পারেন। 10 মিনিট টাইম নাও স্টার্ট। আমি এখনো পর্যন্ত কোনো রকম কোনো ডেটা পেলাম না। তিনি এসেই লাস্ট 10 মিনিটের মধ্যে লোডেড কোয়েশ্চেন তালাশি করে ফেললেন। তিনি কিছু সেট আপ অফ কোয়েশ্চেন নিয়ে এসে লাস্ট মুহূর্তে দিলেন। তো যাই হোক, অ্যান্ড আমি বুঝলাম না আবারও যে তিনি নিৎসের কথা আবার আনলেন। নিৎসেকে একজনকে দেখিয়ে সবাইকে বললেন যে সমস্ত অ্যাসিস্ট হচ্ছে আপনার বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত। তাহলে সেই অনুযায়ী তার মানে সমস্ত হিন্দুরা হচ্ছে আতঙ্কবাদী, সমস্ত মুসলিমরা হচ্ছে আতঙ্কবাদী। এবং তিনি একটা হিপোক্রেসির কথা বলেন। কেন আপনি নিলেন অ্যারিস্টটলের লস অফ লজিক গুলো? কেন আপনি নিলেন? তাহলে যদি হয়, সেটা যদি হিপোক্রেসি হয়, তাহলে প্রতিটা মুসলিম, প্রতিটা হিন্দু, প্রতিটা ধর্মাবলম্বী সবাই হিপোক্রেট। কারণ তার একটাই কারণ হচ্ছে, বিভিন্ন সায়েন্টিস্ট যারা অ্যাথিস্ট রয়েছে তাদের রিসার্চ গুলোকেও অ্যাকসেপ্ট করা হয়। আমি জানি না, আমি তাকে একটা কোশ্চেন করেছিলাম যে ব্ল্যাক হোল যে আপনার রেডিয়েশন এমিট করে, এটাতে সে বিলিভ করে কিনা। তিনি কিন্তু উত্তর দেননি, তিনি কিন্তু এক ফোঁটা উত্তর দেননি সেটা বিলিভ করেন কিনা। এবং যদি বিলিভ করে, এবং বিভিন্ন অ্যাথিস্ট সায়েন্টিস্ট যারা রয়েছে তারা যেসব ডিসকভারি গুলি করেছে, সেটা কি সে অ্যাকসেপ্ট করে? হ্যাঁ, কারণ না হলে তো সে একটা ওটা হয়ে যাবে, যেটা উনি কথা বলেছেন ওটা বাজেভাবেই শব্দটা ইউজ করেছেন উনি। হ্যাঁ, যে তিনি তার ফিউচার আপনার অ্যানসেস্টারদের মানলেন না, তিনি তার বাপদের মানলেন না। তিনি কি তাহলে আপনার হচ্ছে মুসলিমদের না মেরে, বুদ্ধিস্টদের না মেরে, ঠিক আছে, তিনি কি মানলেন না, মানে তাদের অ্যানসেস্টারকে কি মানলেন না? এটা আমি জানতে চাই। কারণ পুষ্যমিত্র সিংহ, ঠিক আছে, শুঙ্গ, সরি মাই মিস্টেক, আমি ফাম্বল করে গেছি। পুষ্যমিত্র শুঙ্গ, ঠিক আছে, যিনি আছেন, তিনি কিন্তু অনেক মনেস্ট্রি, বুদ্ধিস্ট মনেস্ট্রি ভাঙার এবং বুদ্ধিস্ট মং কিলিং এর, তার উপর কিলিং এর কথা লেখা রয়েছে যদি আমরা হিস্ট্রি পড়তে চাই। তিনি একজন হিন্দু রাজা ছিলেন
এবং তিনি যদি এটা না করে থাকেন তাহলে কি তিনি অ্যানসেস্টরদের সাথে কি খুব বাজে করছেন? আমি এটা জানতে চাই। এবং হচ্ছে অনেক যারা ইয়ে রয়েছে, যারা মুসলিমরা রয়েছে, তারা যেমন বিভিন্ন হিন্দুদের কিলিং করেছিল, সেটা কি না করছে মানে কি মুসলিমরা কি এটা কি খুব বাজে করছে নিজের অ্যানসেস্টরদের সাথে? তো এটা আমি জানতে চাই। তাহলে যদি এটা বাজে করতে হয় তার মানে তিনি সাপোর্ট করেন যে প্রতিটা হিন্দুদের অন্য ধর্মাবলম্বী লোকদের হচ্ছে মেরে ফেলা উচিত। যেমন অনেক বছর আগে একটা পুরোনো ঘটনা, কিছু খ্রিস্টানদেরও জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় মুসলিমদের ওপরেও আপনার মব লিঞ্চিং হয়েছে, আগেও মুসলিমদের মারা হয়েছে। তাহলে কি সেদিন বলতে চাইছেন যে হিন্দুদের প্রতিটা ধর্মাবলম্বী মানুষকে এবং অ্যাথিস্টদের মারা উচিত? কারণ হিন্দুদের নামে এইসব অভিযোগগুলো রয়েছে, তারা করে এসেছে। অভিযোগ বলাটাও ভুল, আসলে ইয়েও রয়েছে, এটা হিস্ট্রিতে ডকুমেন্টেড রয়েছে। এবং তিনি আরেকটা যিনি ক্লেম করেছিলেন বাইপোলার ডিসঅর্ডারের কথা, তিনি এখনো পর্যন্ত কোনো পিয়ার রিভিউ জার্নাল উনি দিতে পারেননি। উনি ফাইন টিউনিং এর ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো রকম পিয়ার রিভিউ জার্নাল দিতে পারেননি। তিনি শুধুমাত্র ক্লেম করে যাচ্ছে, হ্যাঁ। এবং ক্লেমের ক্ষেত্রে যেসব প্রমাণগুলি দেওয়া উচিত, যেটাকে আমরা প্রুফ বলি, সেইগুলি তিনি দিচ্ছেন না। তিনি কিছু সায়েন্টিস্টের নাম বললেন, হ্যাঁ তারা এরকম ধরনের বিলিভ করে বা তারা এরকম ধরনের পজিশন রাখে, তাহলে এটা প্রমাণিত হয় না যে অন্যগুলো আপনার তারটা হচ্ছে সঠিক এবং অন্যটা ভুল। তার জন্য পিয়ার রিভিউড জার্নাল লাগে, পিয়ার রিভিউড জার্নালের উপর সায়েন্টিফিক কনসেনসাস লাগে, না হলে এগুলিকে অ্যাকসেপ্ট করা হয় না। তিনি যদি না জানেন, আমি বলবো তাকে গিয়ে আরেকবার চেক করা উচিত যে এগুলো কিভাবে। আর তিনি একটা খুব সুন্দর জিনিস করলেন, শিফটিং দ্য বার্ডেন অফ প্রুফ ফ্যালাসি করলেন। সেটাতে কি হয়, শিফটিং দ্য বার্ডেন অফ প্রুফ ফ্যালাসি কি হয়, ঠিক আছে, যেখানে হচ্ছে যে আমি কোনো কিছু যদি দাবি করি, সেই দাবির ক্ষেত্রে আমি সামলোচনা করবো, আপনি প্রমাণ করেন এটা 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 হচ্ছে আপনার আপনারটা নেই, এই যে আমার বিরুদ্ধে কি আপনি প্রমাণ করেন। তিনি ঠিক এই জিনিসটাই করেন। ধরে নেন যে আমাদের যেমন নেক্সট একটা ডিবেট রয়েছে যে ক্রিয়েটার ডাজ নট এক্সিস্ট, ক্রিয়েটার অস্তিত্বহীন বা ক্রিয়েটার নেই, যদি আমি সেটাকে বলি, তখন যদি আমি তাকে জিজ্ঞেস করি যে আপনি প্রমাণ করেন তাহলে ক্রিয়েটার আছে, আপনি প্রমাণ করেন, তো এইটা করলে এটা প্রমাণিত হয় না, ঠিক আছে। এবং এটাকে একটা ফ্যালিসিয়াস পজিশন বলে, এটাকে একটা কুযুক্তি বলে। ফ্যালাসি বলতে সেটাকে কুযুক্তি বলা হয়, ঠিক আছে। এবং সেটাকে একটা কুযুক্তি বলে, হ্যাঁ, যেটাকে বলা হয় শিফটিং দ্য বার্ডেন অফ প্রুফ ফ্যালাসি। তিনি যদি না জেনে থাকেন, আমি আশা করব উনি পরবর্তীকালে এই জিনিসগুলো নিয়ে আরো ঘাটাঘাটি করবেন। আশা করি নেক্সট বার যখন আমাদের ডিবেট হবে সেখানে একটা একাডেমিক একটা আমরা আর্গুমেন্ট পাবো, প্রায়োরি আর্গুমেন্ট পাবো, যেখানে গিয়ে তিনি এগুলো করবেন। এবং তিনি হয়তো জানেন না যে হিন্দুইজমে এবং ইসলামেও বিভিন্ন বিভিন্ন আইডিওলজি রয়েছে, বিভিন্ন বিভিন্ন নিয়ম কানুন রয়েছে, ঠিক আছে, হ্যাঁ। এবং এই নিয়ম কানুন সে মানে না, সেই নিয়ম কানুন এ মানে না, এ বলে ওকে কাফের, ও বলে একে কাফের। হিন্দুদের মধ্যেও এরকম ধরনের ডিভাইডেশন রয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে বলতে পারে চাই যে তাহলে কোন মাধ্যমটা সঠিক। তিনি যেমন বললেন যে অ্যাথিস্টরা এরকম, অ্যাথিস্টরা ওরকম, ওটা মানে না, সেটা মানে না, অ্যাথিস্টরা নিজেদের অ্যানসেস্টরদের মানে না এবং সেটা না মেনে করছে। তাহলে কি আমার কথা হচ্ছে তার কিলিংটা, তাহলে 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 তার ম্যাসাকার করা উচিত এখনো আগের মতো? তার কি কিলিং করা উচিত? হ্যাঁ, তাহলে কি সেটা সঠিক হবে? নাকি আমি মেনে নেবো যে সেও আমার মতনই, যেরকম ভাবে তিনি আমাকে আক্রমণ করলেন এবং বললেন যে আমি নিজের অ্যানসেস্টরদের মানি না এবং আমি আমার বাপকে মানি না, এরকম টাইপের, তিনিও কি তার বাপকে মানেন না? তাহলে কি আমরা এটাতে উপনীত হব? আহ, তো এটাই হচ্ছে আমার বক্তব্য ছিল যে তিনি কোনো রকম এখনো পর্যন্ত প্রুফ দেননি, তিনি কোনো আর্গুমেন্ট দেননি অ্যাথিজম কেন ফেক, ঠিক আছে। কারণ অ্যাথিজম ফেক হওয়ার জন্য গড এক্সিস্ট করতে হবে, তিনি গড কিভাবে এক্সিস্ট করে তিনি এখনো সেটা প্রমাণ করেননি, ঠিক আছে, হ্যাঁ। এবং আহ, তিনি এটা প্রমাণ করেননি কিভাবে অ্যাথিস্টরা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। তার ক্ষেত্রে কোনো রকম একটা পিয়ার রিভিউড জার্নাল, সাইন্টিফিক কনসেনসাস তো দূরের কথা, কোনো একটা জার্নালও আমাকে দেয়নি যেখানে দেখা যাচ্ছে, কোনো একটা গণনায় দেখা যাচ্ছে যেখানে হচ্ছে সমস্ত অ্যাথিস্টরা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত। তিনি যদি এটা বলেন যে হচ্ছে একটা অ্যাথিস্ট বাইপোলার ডিসঅর্ডার আক্রান্ত মানে সমস্ত হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার আক্রান্ত, তাহলে কি আমি বলতে পারি যে একটা হিন্দু যদি কিলার হয় বা একটা হিন্দু যদি মার্ডারার হয়, তাহলে কি সমস্ত হিন্দুরাই হচ্ছে মার্ডারার, কিলার, বা সমস্ত হিন্দুরা হচ্ছে ম্যাসাকার করে? এটা কি আমি বলতে পারি? হ্যাঁ। তো আমার এরকম ধরনের কোয়েশ্চেন তার কাছে ছিল। তার তো সময় শেষ হয়ে গেছে, এরপরে আমারও সময় শেষ হয়ে যাবে। সেটা আমি আগেও করেছি, তিনি এখনো পর্যন্ত কোনো রকম অ্যান্সার দেননি। তিনি জাস্ট করছেন, তিনি কোশ্চেন ডজ করছেন এবং কোশ্চেন ডজ করে আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যাই হোক, তিনি কিছু পার্সোনাল অ্যাটাকও করেছেন, সে ব্যাপারে আমি যদিও কোনো কিছু মনে করিনি, কারণ এটা হওয়াটা অনেক সময় স্বাভাবিক হয় যে যখন রেগে যায় মানুষ, যখন দেখে যে তার
কিছু দাবিগুলো যখন ইয়ে করতে পারে না, প্রমাণ করতে পারে না, অনেক সময় এটা হতে পারে। যাই হোক, এই বলে আমি আলোচনাটা শেষ করতে চাই যে আহ, যখন কেউ কোনো কিছু প্রমাণ করতে যাবে, তখন তার এগেনস্টে আমাদের কিছু প্রুফ দিতে হয় যে এই ডেটা সায়েন্টিফিক প্রমাণ হলে আর হচ্ছে একটা পিয়ার রিভিউড জার্নাল আনতে হয়, সেটাকে সায়েন্টিফিক কনসেনসাস আনতে হয়। হ্যাঁ, যেহেতু তিনি আনতে পারেননি, সেহেতু বাইপোলার ডিসঅর্ডার যে অ্যাসিস্ট আছে, বাইপোলার ডিসঅর্ডার আক্রান্ত, সেটা কোনো রকম ভাবে প্রমাণ হয় না। প্রথম কথা হচ্ছে, যেটা প্রথম আর্গুমেন্ট ছিল যে অ্যাথিজম ইজ ফেক, তিনি সেটা প্রমাণ করতে পারেনি। কারণ হচ্ছে অ্যাথিজম ফেক হওয়ার জন্য, যে গড ডাজ নট এক্সিস্ট, এই কথাটা ফেক হওয়া প্রয়োজন। এই কথাটা তখনই ফেক হবে যখন গড এক্সিস্ট করবে। এবং এই ডিবেটটা এইটার নয় যে অ্যাথিজম ইজ ট্রু বা ক্রিয়েটর ডাজ নট এক্সিস্ট, এইটা নিয়ে ডিবেট নয়, যেটাতে আমি বার্ডেন করছি। হ্যাঁ, তিনি যে লোডেড কোশ্চেন গালাসিটা করলেন, হ্যাঁ, সেটা না করলেও হয়তো ভালো হতো। আমি জানি না তিনি এখানে এই কোশ্চেন গুলি করে কি প্রমাণ করতে চাইলেন। তো এই বক্তব্য রেখে আমার বক্তব্যটা আমি শেষ করলাম। আমি এখানে ডিবেটে এন্ড আমি জানালাম। ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য, শোনার জন্য। আবার শুনবেন। ভালো থাকুন, সবাইকে ভালো রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ডিবেটের সময়সীমা একেবারেই শেষ। আজকের 4টা স্টেপ আমরা শেষ করলাম, এবং আমাদের যে উদ্দেশ্য ছিল আজকের এই মঞ্চে কারো বিশ্বাসকে ছোট না করা, এবং বরং যুক্তি, সম্মান এবং বোঝাপড়ার মাধ্যমে নিজেদের যে মতামত, নিজেদের পজিশন, আর্গুমেন্ট, যুক্তি, নিজেদের যে চিন্তাধারা, এই বিষয়গুলোকে তুলে ধরা উইথ ডিউ রেসপেক্ট। এটা আমার মনে হয় যথাযথভাবে আমাদের দুইজন আলোচক সম্মান রেখে করতে পেরেছেন। আমি খুবই খুশি তাদের আলোচনা শুনে, এবং আমি মনে করি শ্রোতারাও আনন্দিত হয়েছেন, এবং তাদের যে চিন্তাধারা, বিষয়টা আপনাদের কাছ থেকে নতুন কিছু শিখতে পেরেছেন, নতুন কিছু ইনফরমেশন আসছে, নতুন কিছু যুক্তি আসছে, আর্গুমেন্ট আসছে। যেহেতু আমরা কিছু শিখতে চাই, জানতে চাই, এই হিসাবে আমরা যারা শ্রোতা যারা আছি এখানে, আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। অবশ্যই আমাদের নিজের সম্মান বজায় রেখে এবং রেসপেক্টটা বজায় রেখে প্রশ্ন করব, উত্তরটা নেওয়ার চেষ্টা করব। আমরা ডিবেটটা এন্ডিং এ গেলাম, এখন প্রশ্ন নিব। যারা হচ্ছে আমাদের রাহুল দা যিনি, ওনাকে প্রশ্ন করতে চান, প্লিজ হাত তুলবেন অথবা নিচে কমেন্ট করে জানাবেন যে আপনারা কে প্রশ্ন করতে চান। রাহুল দার কাছে কয়েকটা প্রশ্ন। বাকিদের মাইক খোলা দেন ভাই। হ্যাঁ, সবাই বলতে চাইবে, তো সেই জন্য আসলে এটাই করার আর কি। যাই হোক, আমি মাইক খোলার দরকার নেই। The reason is very simple. I mean, like if somebody is having questions, so that person can only ask the question. ওই ব্যক্তি উনি শুধু কোশ্চেন করবেন, কারণ কি ডিবেট হয়তো এন্ড হয়ে গেছে। It's okay. Whatever happened over here, that is okay. But আমি বলবো যে কোশ্চেন করতে চাই, যাকেই কোশ্চেন করতে চাই তার মধ্যে, ঠিক আছে? তো কোশ্চেন করতে পারেন, এটা হলে ভালো হবে, তাই না? যে অবশ্যই অবশ্যই, মানে মিউট না খোলাটাই ঠিক আছে, কারণ কি এখানে হতে পারে যে একটা হিটেড কিছু মেবি, so we can expect that, right? Yeah, so I hope you understood. Okay, carry on. যে অবশ্যই। এস্ট্রো দাদা, আপনি দীর্ঘক্ষণ ধরে শুনলেন, এবং আপনার যেই মন্তব্য সেটা একটু সবার উদ্দেশ্যে বলেন যে আপনার শুনে কেমন লাগলো, এজ এ মডারেটর, এজ এ লিসেনার। এটা জাস্ট একটু সিম্পলি বলে দিবেন, আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। যারা প্রশ্ন করতে চান নিচে সুযোগ দেওয়া হবে। আপনার আওয়াজটা কেটে কেটে যাচ্ছে, যেটা আওয়াজ কেটে যাচ্ছে আপনার মশাল ভাই, আওয়াজ কেটে যাচ্ছে আপনার। ওনার ভয়েসটা কাটছে। তো এইখানে যে প্যানেলে আছেন যেনারা, তাদের মধ্যে যদি কেউ প্রশ্ন করতে চান তো রেজ ইউর হ্যান্ড, হাতটা ইউজ করতে পারেন, ইমোজি শো করতে পারেন, এবং যাকে কোয়েশ্চেন করতে চান তার উদ্দেশ্যে আপনি কোয়েশ্চেনটা। রাজ ভাই, বলতাম। আমার একটা অনুরোধ প্লিজ। আমি আসলে বেরিয়ে যাব, তো তার আগে আমি যারা অতিথি রয়েছেন, বিশেষ করে আলিম ভাই, রোজ রয়েছে, ফ্রেন্ডস বা আরস রয়েছে, বা মুস্তফা ভাই রয়েছে,
বা এখানে আরেকজন রয়েছে ডেভিড ভাই। তো যদি আপনারা চান তাহলে আমার মনে হয় যেন সিম্পল দু একটা কথা জানা দরকার যে আজকে আসলে কতটা কিরকম কি হলো। জাস্টিফিকেশনের বিষয় না এখানে, আসলে কিরকমটা কি হলো বিষয়টা এরকম। জি, অবশ্যই। এখন ইলিশন দা, প্রশ্নগুলা কি আপনার কাছে করা হবে নাকি রাহুলদার কাছে? না না, আমি তো আগেই বলেছি এখানে প্রশ্নের কারণ আমার সময় থাকবে না। না, আমার তো আর একদম সময় অতিরিক্ত হয়ে গেছে আমার। বুঝতে পারছেন? আপনি জানেন যে সময়টা আমি বলেছিলাম ওই সময়টা থেকে এখন পর্যন্ত আর কি। আপনি চাইলে রাহুলদারকে নিয়ে করতে পারেন, বাট আমি কিন্তু বেরোতে হবে। আচ্ছা, আপনি জানেন আমি ফ্যামিলির কিন্তু। তাহলে আহ, এই এস্ট্রোদা, যেহেতু একটা পক্ষ এখানে প্রশ্ন উত্তর দিতে নারাজ, তাহলে তো আমরা অন্য পক্ষকে এটা চাপিয়ে দিতে পারি না, কি বলেন? না না, ঠিক আছে, ফেয়ার এনাফ। লাইক কাউকে কোশ্চেন করার দরকার নেই, তোকে ডান অ্যান্ড ডাস্টেড, শেষ হয়ে গেছে এটা। তো আপনারা অভিমত প্রকাশ করতে পারেন যে আপনাদের কেমন লাগলো, এটুকু বলতে পারেন। হুম, আমার কাছে প্রশ্ন রাখতে পারেন যা- মুক্তির ভাই। সরি অ্যাস্ট্রয় ভাই, আমি মাঝখানে ওকে বললাম। ওকে ওকে, ইটস ওকে রাহুল ভাই, নো 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 প্রবলেম। রাহুল ভাই ইচ্ছুক প্রশ্ন নেওয়ার জন্য, রাহুল ভাই নিতে পারেন, ওনাকে প্রশ্ন করতে পারেন আপনারা। অবশ্যই। তো একটা রাজ ভাই, অ্যানাউন্সমেন্ট দেই। আপনি জি দাদা, আপনি শেষ করেন প্লিজ। সরি ইন্টারাপ্টিং। এস্ট্রোদা কিছু বলবেন? ওয়েট, কেসুল ভাই আসতেছি। আচ্ছা, না না, আমি আর কিছু বিশেষ কিছু বলতে চাই না। যেহেতু রাহুল ভাই নিজেই উনি আম, মানে ইয়ে হয়েছেন যে কোয়েশ্চেন নিতে চান, তো অবভিয়াসলি কেউ যদি কোয়েশ্চেন করতে চান তো হ্যান্ড রেজ করে আপনারা করতে পারেন, একের পর এক কোয়েশ্চেন করতে পারেন, এবং রাহুল ভাই নিশ্চয়ই অ্যান্সার দেবেন ওটা। ওকে, আচ্ছা, ঠিক আছে, ওভার টু ইউ রাজ ভাই। অবশ্যই। আচ্ছা, আহ, একটু মুস্তাফা ভাই, আজকের যে ডিবেটটা অলরেডি আমরা শেষের দিকে, জাস্ট আপনাকে একটা কোয়েশ্চেন নেব রাহুলদার কাছ থেকে। ইলিশন দা প্রশ্নের উত্তর দিতে উনি ওনার সময় স্বল্পতার কারণে প্রশ্নগুলো নিচ্ছেন না। আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে মুক্তির মশাল, যেটা লেখা আছে, এই ডিবেটটা পুরোটাই হচ্ছে ওই চ্যানেলে আপলোড করা হবে। যারা শুনতে চান বা যারা মিস করতেন, তারা ইচ্ছুক, তারা শুনতে পারবেন, পরবর্তী আপলোড করে দেওয়া হবে। আর নেক্সট যে ডিবেটটা, সেটা হচ্ছে রবিবার ঠিক 11:30 বাংলাদেশ টাইম। এটা রাহুল দা হচ্ছে গিয়ে উনি ক্লেম করেছেন যে নাস্তিকতা হচ্ছে রাইট পজিশন, এথিজম ইজ ফ্যাক্ট অ্যান্ড রাইট। তো এইটার পক্ষ নিয়ে উনি ক্রিয়েটর ডাজ নট এক্সিস্ট, ক্রিয়েটর ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, ঠিক আছে, এথিজম ইজ রাইট অ্যান্ড এটা এভাবে বলা যায়, ঠিক আছে। ক্রিয়েটর ডাজ নট এক্সিস্ট, এইটার পক্ষে উনি ডিবেট করবেন। স্রষ্টার অস্তিত্ববান নন, এটার পক্ষে উনি ডিবেট করবেন। এবং এটার বিপক্ষে ডিবেট করবেন আমাদের নাম্বার 7-এ ইলিশন দাদা। সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে যে আপনারা সবাই থাকবেন, আসবেন, এবং নতুন নতুন যে তথ্যগুলো আপনারা উপভোগ করবেন। মুস্তাফা ভাই, তাহলে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। যারা প্রশ্ন করবেন না, একটু সবাইকে স্পেস দিবেন, যারা প্রশ্ন করতে চাচ্ছে তাদেরকে প্লিজ। এমডি ভাই, হ্যাঁ, আমি কিন্তু বেরিয়ে যাবো প্লিজ। তার আগে আমি একটু অসুবিধা নেই, রাউলদার সাথে আপনি করেন সেটা। বাট আমি এর আগে আমাদের যারা অতিথি রয়েছে না, জি সম্মানিত, জি। মানে অনেক ইয়ে করে আনা হয়েছে, তাদেরকে যদি একটু, বিশেষ করে আনিম ভাই বা আরস বা যারা আছেন, যারা দিচ্ছে, প্লিজ একটু যদি মানে ওনাদের কথাটা শেষ করে দিন 2 মিনিটে। আচ্ছা, আমি আমি কিন্তু বেরিয়ে যাবো আনমিউট প্লিজ। করে দিচ্ছি, Wait, একজন একজন করে সবাই বলবেন, অবশ্যই। হ্যাঁ, আনিম ভাই বলেন। আচ্ছা, আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি যে ইলিশনের কাছ থেকে আমি যে টাইপের, আমার কথা শোনা যাচ্ছে? জি, ক্লিয়ার। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হুম, যে টাইপের তথ্য আশা করছিলাম ওই টাইপের তথ্যের আশেপাশে দিয়েও ইলিশন যায় নাই। এটা টোটালি একটা মানে ফানি একটা ডিসকাশন হয়েছে। আমি যতটুকু আমার যে জ্ঞান, হ্যাঁ, সেটা দিয়ে আমি বলতে পারি, এবং প্রত্যেকটা জায়গায় আমি পয়েন্টিং করে দিতে পারবো যে কোন কোন জায়গাগুলো ইরেশনাল এবং ইরেলেভেন্ট হয়েছে।
রাহুল প্রত্যেকবারই ওই জায়গাটা আইডেন্টিফাই করার চেষ্টা করছে যে নাস্তিকরা কোনো অথরিটিকে ক্লেম করে না, মানে অথরিটি ফ্যালাসি করে না যে অমুক বইয়ের অমুকখানে কিংবা অমুক বইয়ে অমুক লেখক এই কথা। রিচার্ড ডকিন্স তার বইয়ের মধ্যে আপনার হিপোক্রেসি করছে না কি করছে, নিচ্ছে কোথায় কোন অসুস্থতার কারণে মারা গেছে সেটা দিয়ে তো সমস্ত নাস্তিকদেরকে বিবেচনা করা যায় না। নাস্তিকতা হচ্ছে একটা বিলিফ সিস্টেম, আর বাইপোলার ডিজিজ হচ্ছে একটা সাইকোলজিক্যাল ডিজিজ। এই দুইটার সাথে আপনার একসাথে মিলালে তো হবে না। আর আমার অবজেক্টিভ প্রমাণ লাগবে যে যারা নাস্তিক, হ্যাঁ, তাদের বাইপোলার ডিজিজ হয়, এটা অবজেক্টিভলি আমার এভিডেন্স দরকার মেডিকেল সায়েন্সের কাছ থেকে, অথবা আপনার এরকম কোনো মেডিকেল সায়েন্সের সায়েন্টিফিক কনসেনসাস লাগবে, যে স্ট্যাটিস্টিক রিপোর্ট লাগবে যে এতগুলো নাস্তিকের অ্যানালাইসিস হয়েছে, সেটার উপরে আপনার পাওয়া গেছে যে এরা বাইপোলার ডিজিজ অথবা আপনার স্কিজোফ্রেনিয়া অথবা যে কোনো ধরনের ডিজিজে আক্রান্ত। এই সমস্ত ডিজিজগুলো যারা বিলিভার তাদেরও হয়, যারা নন বিলিভার তাদেরও হয়, যারা বিলিভার নন বিলিভার না কি কোনো কিছু জানে না তাদেরও হয়। তো আমি আসলে বুঝলাম না যে নাস্তিকতা যে ফেক, এটার পক্ষে একটা ডিডাকটিভ রিজনিং প্রেমিস আকারে ইলিউশন কেন দিতে পারলো না? শুধুমাত্র উনি কোন জায়গায় কোন বইয়ের মধ্যে কি লিখছে না লিখছে, কোথায় কোন জায়গায় মানে কে কি করছে না করছে, এগুলো তো আসলে আলোচনার যে টপিক সেটার সাথে যায় না ইলিউশন। আরো প্রত্যেকটা মানে পয়েন্ট নিয়ে আপনার সাথে আলাদা আলাদাভাবে ইন্টারাক্টিভ ডিসকাশন করতে হবে। আমি এইভাবে আসলে স্টেটমেন্ট দিলে হবে না, বুঝছেন? আমি ওভারঅল মানে তারপরেও মনে করেন কনসিডারিং অল দ্য অ্যাসপেক্টস এন্ড দ্য অবজারভেশন হোয়াট আই আন্ডারস্টুড, আমি এটুকুই বলতে পারি আর কি। ওকে, প্রশ্ন করতে হবে আপনাকে, অনেক প্রশ্ন করে আপনার যে কনসেপচুয়াল অ্যানালাইসিস গুলো আপনি করছেন, আপনার কনসেপ্টের মধ্যে যেগুলো রাখছেন ওগুলোকে আমাদের ডিবাঙ্ক করতে হবে, যদি অ্যাকচুয়ালি আপনি অ্যাগনস্টিক হয়ে থাকেন, অথবা অ্যাকচুয়ালি যদি আপনি এথিইজমের কোনো ব্রাঞ্চে আপনার বিলিফ সিস্টেমকে রাখেন, তাহলে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আপনার সাথে যুক্তিতর্ক করে আপনাকে বুঝাইতে হবে আবার নতুন করে। আমি আসলে এই জিনিসগুলো আসলে বুঝতে পারিনি যে সাবজেক্টিভিজম অবজেক্টিভিজম এই জিনিসগুলো আপনি মিলাই ফেলছেন কিভাবে। এইটুকুই, আর বেশি কিছু বলার নাই। জি, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য আনিম ভাই। আপনাদের মতামত এবং প্রশ্ন থাকলে সেটা করতে পারেন। মুস্তফা ভাই, আপনার কোনো মতামত আছে? যদি থাকে করেন, প্রশ্ন করতে পারবেন না কারণ উনি উত্তর দিবে না, জাস্ট মতামত। বুঝতে পারছি। নিচে যারা আছেন হাত তুলে এখানে উপরে আসার জন্য আসলে একটু স্পেস করে দেন প্লিজ, যে কেউ একটু স্পেস করে দেন। রূপক নামে একজন প্রশ্ন করতে চাইছে, ওনাকে একটু সুযোগ দেন যে কেউ। ধন্যবাদ। মুস্তফা প্লিজ। এখানে একটা আচ্ছা, বিষয় আমার হচ্ছে ওকে, রূপক একটু আমি একটা প্রশ্ন করতে চাই, দয়া করে হচ্ছে আমাকে সময় দিন। রূপক একটু ওকে ওকে ওনার মতামতটা দিক, তারপরে আপনি বললেন। হ্যাঁ মুস্তফা ভাই। এখানে একটা বোঝার বিষয় হচ্ছে ধরেন আমরা যারা ফিলোসফি বা সায়েন্স এই বিষয়গুলোর সাথে পরিচিত, আমরা আসলে আহ বিপক্ষে রাহুল দা যিনি কথা বলতেছিলেন তার কথাগুলো মানে বুঝতে পারতেছিলাম যে ওনার আসলে পয়েন্টটা কি। এখানে প্রথম কথা হচ্ছে যে ডিবেট হচ্ছিল একটা টপিকে, হ্যাঁ, এবং টপিকের পক্ষে যে বক্তা থাকেন তিনি তার দাবি যুক্তি প্রমাণ ইত্যাদি উপস্থাপন করেন, এবং বিপক্ষে যিনি থাকেন তিনি তার দাবি যুক্তি প্রমাণকে খণ্ডন করেন। তিনি নিজে থেকে আলাদা কোনো যুক্তি প্রমাণ দিতেও পারেন, নাও দিতে পারেন, শুধুমাত্র খণ্ডন করাই যথেষ্ট। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে নিচে দিয়ে বারবার বলতেছিলেন যে উনি কিছু বলছেন না, বা উনি কোনো যুক্তি প্রমাণ দিচ্ছেন না। কারণ এটা তো ডিবেটের রুলসই না যে উনি আলাদা করে যুক্তি প্রমাণ দিবেন। উনি উনি দেখাচ্ছেন যে পক্ষের বক্তা মেইন টপিকে আলোচনা করছেন না, টপিকের পক্ষে বা দাবির পক্ষে কোনো যুক্তি প্রমাণ দিচ্ছেন না। এটাই তো মূল বিষয়, তাই না? আর দ্বিতীয়ত, আমরা যারা সাধারণ দর্শক আছি, যারা ধরেন এইসব ফিলোসফিক্যাল বিষয়ের সাথে পরিচিত না, তাদের কাছে আসলে মনে হচ্ছিল যে হ্যাঁ, ইলুশন ভাই হয়তো খুবই সঠিক একটা পয়েন্ট বলতেছে যে রিচার্ড ডকিন্স বা ক্রিস্টোফার হিচেন্স এদের মতো যারা নাস্তিক আছে, এরা যদি আসলে কোনো ভুলভাল কিছু বলে বা এদের যদি কোনো মানসিক রোগ থাকে, তাহলে হয়তো সকল নাস্তিককেই সেটাতে আক্রান্ত বলা যাবে। কিন্তু ভাই, রিচার্ড ডকিন্স বা ক্রিস্টোফার হিচেন্স বলেন, আরো যারা যাদেরকে হর্সম্যান বলা, ফোর হর্সম্যান বলা হয় ইউরোপ আমেরিকাতে, ভাই তারা যদি পাগলও হয়, নাস্তিকদের তাতে কি আসে যায়? নাস্তিকরা তো কোনো কমিউনিটি না, তাই না?
বা নাস্তিকতা ধর্মের মতো কোনো জিনিসও না যে তাদের একটা ধর্মগ্রন্থ থাকবে। মানে তাদের একটা ইলিউশন ভাই এটা প্রথমেই বলছিলেন যে নাস্তিকদের এরকম কিছু মৌলিক বিষয় নাই ধর্মের মতো। তো এগুলা কেন থাকবে ভাই? নাস্তিকতা তো কোনো ধর্ম না যে এটার একটা ধর্মগ্রন্থ থাকবে, এটার একটা টেম্পল থাকবে যেখানে নাস্তিকরা একত্রিত হবে, তাদের কিছু নিয়ম নীতি থাকবে। নাস্তিকতা তো এটা না। তো সাধারণ মানুষরা এগুলা একটু মানে বুঝতে ভুল করছে, যার কারণে বারবার তারা ভাবতেছিল যে মুস্তফা ভাই একটু ইলিউশন ভাইয়ের সংক্ষেপ পয়েন্ট please। গুলা ঠিক। হ্যাঁ, একটু সংক্ষেপে। হ্যাঁ, আমি শেষ করে। তো আমরাও আশা করছিলাম যে ইলিউশন ভাই হয়তো ক্যাসল ভাই যেটা বললো যে সায়েন্টিফিক কোনো প্রমাণ এখানে উপস্থাপন করবেন যেটা দেখাবে যে নাস্তিকরা আসলে বাইপোলার ডিসঅর্ডারে ভুগছে। কিন্তু আসলে সবাই হতাশ, আমরা সবাই হতাশ। তেমন তেমন কোনো যুক্তি প্রমাণই আমরা পেলাম না আসলে। অথবা অথবা ডিডাকটিভ রিজনিং দিয়ে এটা দেখাবে যে নাস্তিকতা কেন ফেক। হ্যাঁ, দুইটা দাবির কোনোটার আশেপাশেও উনি যান নাই। উনি যেটা গেছেন সেটা আপনার ওই ফ্যালাসি ফ্রম অথরিটি, অমুক বলছে তমুক বলছে, আমরা তো ওই অথরিটি আমরা অ্যাকসেপ্ট করি না। টোটালি আর্গুমেন্ট ফ্রম অথরিটি অ্যান্ড আর্গুমেন্ট ফ্রম আপনার সরি আর্গুমেন্ট ফ্রম অথরিটি অ্যান্ড হিস্ট্রি জার্নালাইজেশন। ইয়েস, হেস্টি জেনারেলাইজেশন। ইয়েস। আপনাদের কথা এবং শেষ হলে আমার আমরা কাছে প্রশ্ন নিব। সবচেয়ে আমার কাছে সবচেয়ে আরেকটা জিনিস অবাক লাগছে যে কোন একটা দার্শনিকের একটা যুক্তি যদি আমি নেই তাহলে তার বিলিফ সিস্টেমটা আমাকে কেন অ্যাকসেপ্ট করতে হবে? নিউটন, অ্যারিস্টটল, এখানে আইনস্টাইন তো অনেক কিছুই আপনার ভোকাস কথা বলছে, ওগুলো তো আমরা নেই না। এখানে হ্যাঁ, ধরেন আরেকটা বিষয়, যদিও এটা লম্বা আলোচনার বিষয়, আমি সেই আলোচনাতে যাচ্ছি এই না। আলোচনাটা আপনার আহ, প্রশ্ন উত্তর যে- পর্বের পরে যদি করেন বেটার হয়। এখানে অনেকে আছে প্রশ্ন করবে, লম্বা হয়ে যায় আর কি। আপনি তো প্রথমেই বললেন এখানে প্রশ্ন করা হবে না, মতামত নিচ্ছেন, তাই না? মতামত নিচ্ছি, আর প্রশ্ন রাহুল দা উত্তর দিতে চাচ্ছে। মডারেটর সাহেব, আপনি কিন্তু ভাইয়ের পোলার ডিসঅর্ডারে আক্রান্ত, নিজের কথার সাথে বিরোধী কথা বলছেন। রাহুল দা উত্তর শুনে দিতে নিবেন না। ওয়েট 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 উত্তর দিতে চাইছে। এই আচ্ছা, ওয়েট ওয়েট মুস্তাফা ভাই, সবাই কথা বলবেন না, একটা করে সবাই কথা বলবেন তিনজনের না, কাছ wait থেকে for a moment. তিনটে প্রশ্ন নিলে তারপরে আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ করবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক শিওর আছে? শিওর। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করার থাকে, কেউ আসেন, আসছে আমরা আসছে খালি করে দিচ্ছি। আসছে 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 আপনি থাকেন, সমস্যা নাই। হ্যাঁ। নাম্বার আর নাম্বার ইলিউশনকে বলবো 1 to 1, ইলিউশন যদি থেকে থাকে তাহলে আমি বলবো যে 1 to 1 আপনার প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। ইলিউশন যদি থাকে, যখন আপনার সময় থাকবে আপনি যে দাবিগুলো সলিউশন করছেন ভাই ওগুলো নাই এগেইনস্ট সম্ভবত। টিভি দেখুন। আচ্ছা, হ্যাঁ, যদি 7 শুনে থাকে আর নাম্বারকে কি, একটু সুযোগ দেন। যদি 7 উনি শুনে নাম্বার। থাকেন আর কি। হ্যাঁ, সেই জন্যই বললাম। ওকে। আমরা প্রশ্নগুলো নেই। মুস্তফা ভাই, যেটা হয়েছে যে আমাদের ইলিউশনটা উনি কোনো প্রশ্নের উত্তর দিতে চান না, কারণ হচ্ছে ওনার সময় নেই, সময়ের স্বল্পতার কারণে উনি চলে গেছেন। আচ্ছা, সমস্যা নেই, আর সমস্যা নেই, রাহুল দা বলতেছে সমস্যা যে নেই। উনি 7 নাম্বার প্রশ্নের কি? উত্তর দিবে, সেই জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে। রূপক ভাই আপনি করেন, আমরা 3টা প্রশ্ন নিব। রূপক ভাই আপনি ফার্স্ট কোয়েশ্চন করেন প্লিজ। আচ্ছা, ওকে। আমার একটা প্রশ্ন করার আগে হচ্ছে আমি একটা জানতে চাই আসলে যে উনি বললো ফাইন টিউনিং হচ্ছে এব্রো খেব্রো, ওনার কথাতে ব্যাপারটা হচ্ছে আছে, আমি অডিও করে রাখছি, ঠিক আছে? তো এব্রো খেব্রো কোথায়, এটা আসলে আপনি বৈজ্ঞানিক প্রমাণ দিবেন, এমনকি কোন বই থেকে আসলে আপনি ব্যাপারটা বললেন এটা লজিক দিবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আমার প্রশ্ন, বিগ ব্যাংকের আগের মুহূর্ত, মানে বিগ ব্যাংকের আগের মুহূর্ত শূন্য থেকে আসলে আসা পদার্থের কারণ কি? প্রথম প্রশ্ন। তো একটা প্রশ্ন, বাকিগুলো একটা এরপরে একটা একটা করবো নি, আপনারা প্রশ্ন, হচ্ছে এই একটা প্রশ্ন উত্তর দেন। একজন একটা একটাই প্রশ্ন নেওয়া হবে, যে কোনো একটা করেন ভাই। যে কোনো একটা করেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে ভাই, শূন্য আপনি থেকে রূপক ভাই, আপনি আচ্ছা, ঠিক আছে, ওকে, রূপক সেকেন্ড ভাই প্রশ্ন আপনি ভাই। চুজ করেন যে প্রশ্নটা আপনি নেবেন। আর ঠিক আছে ভাই, সেকেন্ড প্রশ্ন যেটা আমি করলাম, আমি আবার লিখে দিচ্ছি, ঠিক আছে? প্রশ্নটা আপনার ডিবেটের উপর, টপিকের উপর হতে হবে। তো রাহুল দা আপনি দিতে তাহলে দেন। হ্যাঁ, ওকে, আচ্ছা, ঠিক প্রশ্নটা আছে, কি ঠিক আরেকবার আছে, একটু ঠিক বলেন? আছে, ঠিক আছে। আরেকবার একটু আচ্ছা, বলেন। আপনি বললেন ফাইন টিউনিং হচ্ছে এব্রো খেব্রো, মানে এটার বৈজ্ঞানিক প্রমাণ ও তথ্য এব্রো খেব্রো চাচ্ছি, বলতে আমি এব্রো রেফারেন্স খেব্রো চাচ্ছি, কোথায় বই। বলেছি? আপনি এব্রো খেব্রো বলেছেন, আমি অডিও করে রেখেছি। এব্রো খেব্রো আমি কি বলেছি এটা তো জানতে চাইছি। মানে হ্যাপাজেট একটু ইয়ে করে দিই, মূল টপিকের সাথে প্রাসঙ্গিক প্রশ্ন করেন। প্রশ্নটা তো করলেন ভাই, আপনি বললেন ফাইন টিউনিং হচ্ছে এব্রো খেব্রো, মানে আসলে সমান্তরাল না, এটি নাকি হচ্ছে আপনার কোথাও ব্যান্ড হয়েছে, কোথাও কি হয়েছে, এই এব্রো বিষয়গুলো আপনি খেব্রো, বললেন। এব্রো খেব্রো কি বললাম আমি?
তো কি বললেন? আচ্ছা, Sentence ফাইন টা টিউনিং বলেন নিয়ে আপনি আপনি। কি বললেন? একটু দয়া করে বলবেন? ফাইন আপনি টিউনিং নিয়ে ফাইন আমি টিউনিং নিয়ে আপনি বলেছি কি যে বললেন সেটা আবার বলেন। হুম, তাহলে এটাই আপনার প্রশ্ন তো, ফাইন টিউনিং নিয়ে আমি কি বলেছি? হ্যাঁ, এর এটাই আমার পার্টটা বলেন। প্রশ্ন, এবং কি হচ্ছে এটা হ্যাঁ, রূপক ভাই, তো আমি ফাইন রাহুল টিউনিং ভাই, নিয়ে রাহুল ভাই, বলেছি। একটু জাস্ট আমরা এখানে প্রশ্ন নিব, এখানে কোনো নতুন করে আবার ডিবেট হচ্ছে না, জাস্ট আপনার প্রশ্ন করবেন, রাহুল দা উত্তর দিবে। 3টা কোয়েশ্চেন। হ্যাঁ, রাহুল দা বলেন। হ্যাঁ, আমি ফাইন টিউনিং নিয়ে আমি বলেছি, যখন বলা হচ্ছে এ ইউনিভার্সটা ফাইন টিউনিং, তখন সেটা কিসের সাপেক্ষে ফাইন টিউন বলা হচ্ছে, কোন ইউনিভার্সের সাপেক্ষে যেখানে বলা হচ্ছে ফাইন টিউন। ঠিক আছে, আমরা একটা নির্দিষ্ট দূরত্বে রয়েছি, বা আমরা একটা নির্দিষ্ট একটা গ্র্যাভিটি রয়েছি, সেটা কি? কারণ আমাদের গ্র্যাভিটি একটু কম বেশি হলেও আমাদের কোনো কিছু যায় আসে না। ইভেন যদি গ্র্যাভিটি একটু বেশিও হতো, তখন হয়তো আমাদের স্কেলিটনটা অন্যভাবে বিবর্তিত হতো, বা এরকম কোনো কিছু। আমি যেটা ওখানে তখন বলেছিলাম যে ফাইন টিউনিং কিভাবে হয় একটা জিনিস, এই ইউনিভার্সটা বা যেখানে ফাইন টিউনিং কিভাবে হয়, কারণ হচ্ছে সব জায়গায় আমরা আলাদা আলাদা জিনিস দেখি। ফাইন টিউন বলতে আপনি কি বলতে বোঝাতে চেয়েছেন, আমি সেটা জানতে চেয়েছিলাম, সেটা আমার কাছে ক্লিয়ার হয়নি। তাই জন্য আমি নিজের মধ্যে এটাকে ফাইন টিউন আমি বুঝি, আমি সেটা তাকে বলেছিলাম যে আমাদের এক জায়গায় সবসময় একই রকম অবস্থান থাকে না। ইভেন আমাদের গ্র্যাভিটি এই আর্থের মধ্যে সব জায়গায় একই রকম। তাহলে আপনি ফাইন টিউন কিভাবে বলছেন, কি হিসাবে বলছেন? আপনি যে বলছেন ইউনিভার্সটা ফাইন টিউন, সেটা আপনি কিভাবে বলছেন? আমি এই কথাটাই আমি রেখেছিলাম তখন। জি, এবার নেক্সট কোয়েশ্চেন। ধন্যবাদ রাহুল দা। সেকেন্ড কোয়েশ্চেন নাম্বার 7 নাকি 5 কে করবে? প্লিজ হাত তুলেন, কারণ জাস্ট কোয়েশ্চন আমরা শুনবো না। সেকেন্ড মানে দেওয়া যায় না। আলবার্ট, তারপরে নাম্বার 7 যিনি আছেন, দুইজনকে সুযোগ দিচ্ছি, যে কোনো একজন করেন, নো প্রবলেম। হ্যাঁ বলেন, নাম্বার 7 মিউট খোলা হয়েছে, আপনার মিউট খোলা হয়েছে, আপনি প্রশ্ন করুন। আমি কি প্রশ্নটা আলিম ভাইয়ের কাছে করতে পারি? না, উনি উত্তর না, উত্তর দিবে হচ্ছে রাহুল দা, আপনি ওনাকে করেন, আজকের আলোচক তো রাহুল দা। আচ্ছা, না ওনার কাছে আমার কোনো প্রশ্ন নেই। আমার প্রশ্ন আলিম ভাইয়ের কাছে ছিল যদিও। ঠিক আছে, যদি পরবর্তীতে কখনো সময় হয় তাহলে আচ্ছা, তাহলে বললেন আমরা আমি এই আপনার প্রশ্ন কাছে উত্তর একটা পর্বটা প্রশ্ন শেষ করব। করি, 2টা প্রশ্ন নেই, তারপরে আপনি পরে যদি উনি উত্তর দেয় দিবে, একটু সুযোগ দেন অন্যকে, একটু প্লিজ একটু নিচে যাবেন। আলবার্ট ভাই প্রশ্ন করতে চাইছে, আর নাম্বার 7, একটু এফোর্ট দেন, একটু স্পেস দেন, আমি আপনাকে আবার টানতেছি। আলবার্ট ভাই আচ্ছা, আছেন? হ্যাঁ এখানে নাম্বার 7 ভাই, মানে জায়গা দেন। না, উনি আনিম ভাইকে করতে যাচ্ছে। আনিম ভাই তো আলোচক না, আজকের আলোচক না না, তো। আমি সেটাই বলছি যে নাম্বার 7 ভাই একটু জায়গা দেন, অন্যদের প্রশ্ন করতে না। হুম। আচ্ছা, বিষয়টা কেমন হয়ে গেল না, ওনাদের তো সংখ্যা বেশি, তারপরে ওনাদেরকে স্পেস করে দিচ্ছেন, আমাদের দিচ্ছেন না, বিষয়টা এমন হয়ে গেল না। আপনারা আসেন না না। না, ডিবেট হয়েছে তো আমার মুক্তির ভাই, আমি একটু কথা বলি। আচ্ছা সময় ভাই, দিতে পারি, ভাইয়া কাউন্ট 7 নম্বর ভাইয়া, এখন পর্যন্ত ডিবেট তারা হয়েছে আমার আর ইলিউশনের মধ্যে, হ্যাঁ। তো আমাদের দুজনের মধ্যে আমি প্রশ্ন নিতে রাজি ছিলাম, তো সেই কারণে বলা হয়েছে যে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করেন, তারপরে আলোচনা মিস্টার হয়ে গেলে তারপরে আপনি আনিম ভাইয়ের সাথে কথা বলতে পারেন, এটা শেষ হয়ে গেল। আমি আপনার কাছে আসতেছি রাহুল ভাই, আমাকে একটু বলতে দেন। প্রথম কথা হচ্ছে, সেই শুরু থেকে শেষ অবধি আপনারা এখানে এককভাবে বসেছিলেন। এরপরে হচ্ছে আমাদের কোনো মন্তব্য আপনাদের গ্রহণযোগ্যতার মধ্যে পড়ে নাই। আপনারা যা ইচ্ছে তাই মন্তব্য করছেন, হ্যাঁ, যেভাবে ইচ্ছে পরিচালনা করছেন। ফাইন, ভালো কথা, কিন্তু আপনারা এই যে এই মুহূর্তে আমরা দুইজন এখানে বসা, তার মধ্যে আমাদেরকে কেন ডাউন হইতে হবে ভাই? আপনাদের এই যে কোনো একজন তো স্যাক্রিফাইস করতে পারতেন না? এটা তো ভাই দেন, করে দিয়েছে মানে করে দিয়েছে ভাইয়া, ভাইয়া করে দিয়েছে। আপনার প্রশ্নটা যদি থাকে করেন, হ্যাপি। আমরা জাস্ট প্রশ্নগুলা নিব, তারপরে আপনাদের সবাইকে এখানে স্পেস করে দিব, সমস্যা নেই, জাস্ট প্রশ্ন। নাম্বার 7। না, প্রশ্ন তো আমি বললাম তো, ওই যে যখন আমিন ভাইকে তাহলে করার ভাই সময় কথা বাড়িয়ে লাভ নেই তো, এখন পরে আসেন বা পরে কথা বলেন। আপনি না, বলি নাই তো, আপনি স্পেস কেন তো কথা, আমি আছে। এখানে হোস্টেস। নাম্বার 7 স্পেস আছে, যে কেউ এসে প্রশ্ন করতে পারে, আমরা তো স্পেস করে দিয়েছি। যদি কেউ না আসে, এটা তো তাদের সমস্যা।
পাজুর ভাই, আপনি অনেকক্ষণ ধরে প্রশ্ন করছেন নিজের নিচে থেকে, আপনি উপরে এসে প্রশ্নটা রাখেন আপনার। আপনি অনেক কটা প্রশ্ন করেছেন, আমি দেখেছি। আপনি উপরে এসে নিজের একটা প্রশ্ন রাখেন। অবশ্যই যে ফাইজুল কেউ ভাই, এসে দুইটা প্রশ্ন আমরা রাখার সুযোগ দিচ্ছি, আপনারা যে কেউ এসে প্রশ্ন করতে পারেন, যে কেউ এসে প্রশ্ন করতে পারেন। প্লিজ সময় নষ্ট করবেন না, আমাদের ডিবেটটা শেষ, একেবারেই শেষ। জাস্ট প্রশ্নগুলো নিয়ে আমি এন্ডিং দিয়ে দিব, তারপরে আপনারা আপনাদের মতন করে আলোচনা করেন, আমার কোনো প্রবলেম নেই। যদি না আসেন তাহলে আমি এখানে এন্ডিং দিয়ে দিব। কোনো বিলিভার যদি থাকেন উপরে এসে প্রশ্ন করুন। নাম্বার 4 একজন এথিস্ট, আপনি তাকে যে কোনো প্রশ্ন করতে পারেন এই আলোচনার উপর, ডিবেটের উপর। বাদ দেন, কেউ তো আসতেছে না, রাহুল দা কি করার? তাহলে ছেড়ে দেন, পুরো পর্ব শেষ করে দেন, কেউ যদি Okay. প্রশ্ন না করতে ইচ্ছুক থাকে। যেহেতু কেউ প্রশ্ন করবে না তার কি করা। যাই হোক, আজকের এই বিতর্কে আমরা দুই পক্ষই, আমি আমার মডারেটর হিসেবে আমি আমার কথা বলতেছি যে আমি দুইজনের বক্তব্য শুনছি, কোনো পার্সোনাল অ্যাটাক হয় নাই, কোনো স্ল্যাং হয় নাই, কেউ কাউকে কষ্ট দিয়ে কথা বলে নাই, এবং দুইজনই দুইজনের দৃষ্টিভঙ্গি খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী যতটুকু সম্ভব তারা চেষ্টা করেছেন। এই যে আপ্রাণ চেষ্টা করছেন, এই জন্য দুইজনকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি যে এখানে অনেক আমরা তথ্য পেয়েছি, যে তথ্যগুলো আমাদের কাজে আসবে। এবং এটাও আমরা দেখলাম যে ভিন্ন মত থাকতে পারে। আমাদের প্রথমেই আমি ডিবেটের প্রথমে বলছি যে আমাদের অনেক ভেরিয়েশন আছে, পার্সোনাল ওপিনিয়ন ভেরিয়েশন আছে, কালেকটিভিজম ভেরিয়েশন আছে। তো ভিন্ন ভিন্ন মত আমাদের আছে, এটাই স্বাভাবিক, কিন্তু গুরুত্বপূর্ণ হলো আমরা যেন একে অপরের মতামতকে সম্মান করি এবং নতুন কোনো কিছু শিখার মানসিকতা রাখি। এই মানসিকতা আমাদেরকে সমৃদ্ধ করে। তো যাই হোক, আশা করি আজকের আলোচনা আপনার এবং আপনাদের চিন্তা ভাবনাকে সমৃদ্ধ করবে, সুন্দর করবে, এবং নেক্সট রবিবারে ডিবেটে সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই শুনবেন। এই দাওয়াত দিয়ে আজকের এই ডিবেটটার শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, খুলে দিচ্ছি।